ইরানের সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির নাম ঘোষণা। আমিরাতে তেল স্থাপনা ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। সংঘাতে মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, কমতে পারে রেমিটেন্স প্রবাহ। জ্বালানি আমদানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভেও চাপে পড়ার শঙ্কা। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দলীয়করণ ঠেকানো গেলে বদলে দেবে সামাজিক সুরক্ষার চিত্র। উপকারভোগী বাছাইয়ের কঠোরতার আশ্বাস জনপ্রতিনিধির। আসিফ মাহমুদের ব্যাংক হিসেবের তথ্য তলব, 3 কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ বিএফআইউর। নিজেই লেনদেনের স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন ফেসবুকে পোস্ট। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেরসেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনির নাম ঘোষণা করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, আইআরজিসির চাপে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই পরিষদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদে বাবার কবরের পাশে দাফন করা হবে। সর্বোচ্চ নেতা হত্যার উপযুক্ত জবাব দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম তেল স্থাপনার ড্রোন হামলা চালায় ইরান। অন্যদিকে 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। হামলায় এখন পর্যন্ত ইরানে 787 জন নিহত হয়েছেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তাবা খামেনি বাবার স্থলাভিষিক্ত হয়েছেন। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মোস্তাবাকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করে আসছেন। ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সেই আইআরজিসির চাপেই ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ জন্মভূমি মাশহাদ শহরে বাবার কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যা, যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান। সর্বোচ্চ নেতা হত্যার জবাবে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফুজাইরার একটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তেহরান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন হামলা প্রতিহত করার সময় এই আগুনের সূত্রপাত হয়। একই সঙ্গে দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনে হামলা চালিয়েছে ইরান। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডুলি বের হতে দেখা যায়। কাতারের আল উদেদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। একই দিনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের রামাত গান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় যানবাহন ও একটি ভবন আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি হামলা। ইরানের কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তেল আবিব। 1 মিনিটের জন্য ইরানে হামলা বন্ধ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইরানের পাশাপাশি লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় তেহরানে অবস্থিত ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কার্যনির্বাহী কমান্ডার দাউদ আলী জাদা নিহত হয়েছেন। জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে আরও জোরালো সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের দায় নিজ কাঁধে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইসরায়েল যুদ্ধ শুরুর জন্য উস্কানি দেয়নি, বরং তিনি নেতানিয়াহুকে এই হামলার জন্য প্ররোচিত করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, মার্কিন হামলায় ইরানের সব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তেহরানের সঙ্গে আলোচনা নাকচ করেছেন তিনি। ইরানের পরবর্তী শাসক হিসেবে শাহরেজা পাহলভিকে যোগ্য মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। একদিন আগে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবার ইসরায়েল ইস্যুতে সামনে আসলো ট্রাম্প প্রশাসনের মতভেদ। রুবিওর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন তেল আবিব তেহরানে হামলার উস্কানি দেয়নি, বরং তিনি নিজেই নেতানিয়াহুকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি দাবি করেন ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সময় তিনি আন্দাজ করেছিলেন যে তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন মার্কিন হামলায় ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা 1700-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানান ট্রাম্প। বলেন মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. ট্রাম্পের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়। তিনি বিদেশে নির্বাসিত রেজা পাহলভিকে ভবিষ্যতে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন না। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া উচিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার জন্য কয়েক দশক ধরে প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েলি গোয়েন্দারা। গত 6 মাসে সেই পরিকল্পনায় প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তা দেয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। মাত্র 60 সেকেন্ডের ব্যবধানে তেহরানের সমন্বিত একাধিক হামলায় খামেনি সহ শীর্ষ 7 নিরাপত্তা কর্মকর্তা এবং তার পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিহত হন। একই অভিযানে আরও প্রায় 40 জন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। কয়েক দশকের প্রস্তুতি আর শেষ 6 মাসে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও মানব গোয়েন্দা সহায়তায় পরিকল্পনাটি চূড়ান্ত রূপ পায়, এমনটাই জানিয়েছে দ্য গার্ডিয়ান। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কৌশলগত অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে কেউ কেউ একে সম্ভাব্য কৌশলগত ভুল বলেও সতর্ক করেছেন, কারণ নেতৃত্বের শূন্যতা অনেক সময় আরও কঠোর ও অনির্দেশ্য শক্তির উত্থান ঘটাতে পারে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে ইরানে তথ্যদাতা, লজিস্টিক্স ও অপারেটিভদের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলে। খামেনির দৈনন্দিন রুটিন, নিরাপত্তা বলয় এবং ঘনিষ্ঠদের উপর চালানো হয় নিবিড় নজরদারি। এসব তথ্যের সঙ্গে যুক্ত হয় CIA এর সিগন্যাল ইন্টেলিজেন্স, ফোনালাপ, অবস্থান ও বৈঠকের সময়সূচি সংক্রান্ত তথ্য। প্রতিবেদন অনুযায়ী হামলার সময় নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল খামেনি ঠিক কখন নির্দিষ্ট কম্পাউন্ডে উপস্থিত থাকবেন এই তথ্য। যুক্তরাষ্ট্রের আড়িপাতা ও ইসরায়েলের মানব গোয়েন্দা তথ্য একত্র করে নিখুঁত লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। বিদেশে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস থাকলেও এর আগে কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করেনি ইসরায়েল। তাদের সামরিক গোয়েন্দা সংস্থার এক সাবেক প্রধান এই হামলাকে কৌশলগত ও অভিযানগত বিশাল চমক বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি বিশ্লেষকদের সতর্কবার্তা, গুপ্ত হত্যা কখনো স্থায়ী সমাধান নয়। হামাস ও হিজবুল্লাহর নেতাদের হত্যা করেও সংগঠনগুলো টিকে আছে। এক সাবেক CIA কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে শক্তিশালী মানব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল ইসরায়েলের। অভিযানটি 60 সেকেন্ডে শেষ হলেও এর পেছনে ছিল বছরের পর বছরের প্রস্তুতি। আধুনিক যুদ্ধ এখন তথ্য, অনুপ্রবেশ ও সঠিক সময় নির্বাচনের উপর নির্ভরশীল। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। সরাসরি সংঘাতে জড়িত ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান, তবে বিভিন্ন দেশও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সংঘাতে জড়িত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবানন সহ কয়েকটি দেশে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েল ও ইরানের পাল্টা হামলা অব্যাহত আছে। সংঘাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি জড়িত, তবে এখন অনেক দেশই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়াচ্ছে এই সংঘাতে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য আগের ইরাক আফগানিস্তান যুদ্ধে অংশ নিলেও এবার সরাসরি যুদ্ধে জড়ায়নি। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কাতারের আল উবায়েদ ঘাঁটির সুরক্ষায় RAF টাইফুন মোতায়েন করেছেন, তবে ইরানের বিরুদ্ধে সংঘাতে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। ইরানের মিত্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মস্কো এটিকে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তেল বাণিজ্যে ইরানের ঘনিষ্ঠ চীন অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান ও সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর দাবি জানায় চীন এবং ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্য ও জার্মানির নেতাদের সঙ্গে যৌথ বিবৃতিতে জানান, উত্তেজনা সবার জন্য বিপজ্জনক। এদিকে প্রতিবেশী ইরাক খামেনির মৃত্যুতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। বাগদাদ বলছে এটি আন্তর্জাতিক নীতির স্পষ্ট লঙ্ঘন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন এবং ইরানের জনগণের প্রতি সংহতি জানিয়েছেন। এছাড়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অবৈধ আগ্রাসন ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইরানের তীব্র সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান বিশ্বে অপরাধীদের দুর্বল করে। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে কানাডার সমর্থন রয়েছে। ইরানকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস বলেও উল্লেখ করেছে অটোয়া। সব মিলিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্য এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। শিউলি রোজা, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ও সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় ইরানের হামলার পর লাফিয়ে বাড়ছে তেল ও গ্যাসের দাম। একদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে 13%। আর কাতার এনার্জির রাস লাফান কমপ্লেক্সে এলএনজি উৎপাদন বন্ধ করায় ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে গেছে। এদিকে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়ে যাওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বাড়ছে। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হওয়া হরমুজ প্রণালীর কাছে কমপক্ষে 3 জাহাজে হামলার পর বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম 13% বেড়ে ব্যারেল প্রতি $82 ছাড়ায়, যা 2025 সালের জানুয়ারির পর সর্বোচ্চ। তবে দাম কিছুটা কমে বর্তমানে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $79.48। এদিকে সৌদি আরামকো রাস তানুরায় তাদের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ করে দেয়। ইরানের হামলার পর রাস লাফান কমপ্লেক্সে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করেছে কাতার এনার্জি। এই প্রতিষ্ঠানের 82% ক্রেতাই এশিয়ার দেশগুলো। এরপরে ইউরোপীয় বাজারে এলএনজির দাম 50% বেড়ে যায়। বিশ্বের প্রায় 20% গ্যাস কাতার সরবরাহ করে থাকে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে জ্বালানির চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ডস ক্রপস IRGC। তারা প্রণালী থেকে চলাচল করা সব ধরনের নৌযানে হামলার হুমকি দিয়েছে। এমন প্রেক্ষাপটে এলএনজি পরিবহনে জাহাজ ভাড়া প্রায় 45% বেড়ে গেছে। এলএনজি পরিবহনের মূল্য নির্ধারণকারী সংস্থা স্পার্ক কমোডিটিসের মতে আটলান্টিকের দৈনিক ভাড়া 43% বেড়ে $61,500 দাঁড়িয়েছে। আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের হার আগের দিনের তুলনায় 45% বেড়ে দাঁড়িয়েছে $41,000। হরমুজ প্রণালীর প্রবেশপথে আন্তর্জাতিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে ব্যারেল প্রতি $100 হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ইরান ইসরায়েল ও মিত্র দেশগুলোর মধ্যকার পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত গোটা অঞ্চল। এর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারে। একদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকশো রেমিটেন্স যোদ্ধার অনিশ্চিত অপেক্ষা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সংকটে পড়বে দেশের জ্বালানি নিরাপত্তা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন আর বাংলাদেশের সাধারণ শ্রমিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ইরান ইসরায়েল উত্তেজনার আঁচ পৌঁছে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। যারা স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন বিদেশের মাটিতে, তাদের যাত্রা এখন অনিশ্চিত। ফ্লাইট বাতিল আর ভিসা প্রসেসিং বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে আটকে পড়েছেন শত শত রেমিটেন্স যোদ্ধা। সময় মতো পৌঁছাতে না পারলে অনেকেরই কর্মস্থলে যোগ দেয়া কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে আছে, এখন আইসি 13 দিন আকামা ডেট আছে, এখন কি হয় মানে নিজে বলতে পারি নাই, গরিব মানুষ আমরা। দুবাই যে ভিসা অনেকে 2 দিন 3 দিন আছে, এবং আছে কেউ আছে 1 মাস, ততই জলদি করার জন্য সরকার আবেদন করছি। এখন বলতেছে ফ্লাইট ক্যান্সেল, তাহলে আমরা আসলে নাম্বার যেটা দিছে এটার সাথে যোগাযোগ করা, কোন কানেক্ট করার কোনো লাইন পাইতেছি না। অর্থনীতিবিদরা বলছেন চলমান পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দেশের জ্বালানি তেল আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য, তাই দ্রব্যমূল্যের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। অবস্থায় তো আসলে সাধারণ ব্যবসা বাণিজ্য যেগুলো চলেন, উৎপাদনও চলছে না সেভাবে। এই কারণেই আমার কাছে মনে হচ্ছে যে এইবার রেমিটেন্সে একটা বড় আঘাত আসবে। আমাদের জ্বালানি নিরাপত্তা একটা বড় রকমের সংকট তৈরি হবে খুব দ্রুত, কারণ আমাদের অন্য কোনো আর জায়গা নেই যেখান থেকে আমরা আসলে এই তেল আমদানি করব। তো আর তেল আমদানি না হলে তাহলে আমাদের যানবাহন কীভাবে চলবে, আর এটি ছাড়াও যে বিদ্যুৎ উৎপাদন, তারপরে একই সঙ্গে যে কারখানা, সেগুলো চলবে কীভাবে। বাংলাদেশের মোট রেমিটেন্সের বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হবে, তেমনি বিদ্যমান শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। কর্মীরা যাবার জন্য যে অপেক্ষায় আছে, তাদের ফ্লাইট স্থগিত হয়ে রয়েছে। এতে কিন্তু কর্মীদের যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তারা কিন্তু সেখান থেকে চাকরি হারাতে পারে। অন্যদিকে দেখা যাবে যে তার এই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আবার এই ভিসা কোথায় কিভাবে নিবে, সেটি একটা বড় সংকটে পড়তে পারে। আমাদের অভিবাসন খাতের জন্য এখন আমরা মধ্যপ্রাচ্যের মুক্তিটা সেটাকে কমিয়ে আমরা ইউরোপ, ইতালি, জাপান এসব দেশগুলো কিন্তু আমাদের বহুমুখীকরণ করতে হবে। মধ্যপ্রাচ্যের এই সংকট কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। অতি নির্ভরশীলতা কমিয়ে বিকল্প শ্রমবাজার ও জ্বালানির উৎস না খুঁজলে আগামীতে হয়তো আরো বড় মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। স্বল্প আয়ের মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড। আগামী 10 মার্চ যে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার মাধ্যমে মাসে 2,500 করে টাকা পাবেন এক একজন সুবিধাভোগী। তবে এই উদ্যোগ সফল হওয়ার পথে সামাজিক সুরক্ষা খাতের অপচয় দুর্নীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন উপযুক্ত ব্যক্তির হাতে কার্ড তুলে বদ্ধপরিকর তারা। সাইফুল ইসলামের রিপোর্ট। অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই স্লোগানে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল বিএনপি, সেখানে ক্ষমতায় গেলে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। ক্ষমতা নেয়ার পর সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চলছে নিম্ন আয়ের মানুষকে দেয়া সেই প্রতিশ্রুতি রক্ষার কাজ। ঈদের আগেই সুবিধাভোগীদের হাতে এই কার্ড তুলে দিতে পরীক্ষামূলকভাবে দেশের 14 উপজেলায় চলছে তথ্য সংগ্রহ, যাচাই বাছাইয়ের কাজ, যেখানে প্রতি মাসে মিলবে 2,500 টাকা। প্রথম পর্যায়ের সুবিধাভোগীর তালিকায় আছেন রাজধানীর করাইল বস্তির বাসিন্দারাও। নুন আনতে পান্তা ফুরায় এসব মানুষের কাছে যেন এক সোনার হরিণ হয়ে আসছে বিএনপি সরকারের এই ফ্যামিলি কার্ড, যার উপর ভরসা করে ছেলে মেয়ের সংসারে আর বোঝা হয়ে থাকতে চান না 6 বছর আগে স্বামী হারানো হাজেরার মতো অনেকেই। ভালো হয় মনে ওষুধ বুড়ি খাইতে তোর কাছে প্রাপ্ত হয় না, কিছু সুযোগ সুবিধাই পাই না। এখন এটা যদি এই স্যারের আমলে হয় তাহলে তো আমাদের মনে আর কারোর উপর বিশ্বাস থাকবে না। কখনো প্রয়োজন হলেও আমার বাবার বাড়ির জন্য বা আমার মার জন্য আমি কিছু চাইতে পারবো না, আমি সংকোচ বোধ করব। তো ফ্যামিলি কার্ডটা পাইলে দেখা গেছে পণ্য দেখ বা টাকা নগদ দেখ, আমি এটা আমার ফ্যামিলির কাজে ইউজ করতে পারবো। নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খাওয়া মানুষের চাওয়া ফ্যামিলি কার্ড বিতরণে যেন অনিয়মের গ্যারাকলে পড়ে বঞ্চিত না হন তারা। যাদের কাছে নেতা আছে, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী 14টা নাম দেওয়া করে দেবে, অথচ আমরা যে গরিব দরিদ্র হেরা কেউ কিচ্ছু পাবো না। সরকারের ভোটার যারা এখানে ঢাকার পাবে, আর যারা ভাড়াটিয়া দেশের ভোটার কেন পাবে না? মূলত দরিদ্র নিম্নবিত্ত পরিবারের মায়েরা এই সুবিধা পাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের প্রত্যাশা, এই ফ্যামিলি কার্ড বিতরণে আসবে স্বচ্ছতা, কোনো রকম থাকবে না অনিয়ম। এর পাশাপাশি সুবিধাভোগী যারা, তাদের কাছেই যেন এই কার্ড
পৌঁছায়। স্থানীয় প্রতিনিধিদের আশ্বাস, যাচাই বাছাই করেই সুবিধাভোগীর হাতে কার্ড তুলে দিতে চান তারা। এইখানে কোনো দলীয় নেতাকর্মী দ্বারা এই কাজটা করা হবে না। আমাদেরকে যদি বলা হয় তাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, আমরা সর্বদা তাদের পাশে আছি। অর্থনীতিবিদরা বলছেন, দলীয়করণ ঠেকাতে পারলে এই কার্ড বদলে দিবে সামাজিক সুরক্ষা খাতের ব্যয়ের চিত্র। এজন্য সঠিক তথ্য ব্যবস্থাপনার তাগিদ তাদের। অনেক সময় দলীয়করণ করা হয়, এখানে দুর্নীতি করা হয়, যার থাকার কথা সে থাকে না। সবার কাছে ব্যাংক অ্যাকাউন্ট বা তাদের কাছে মোবাইল ফোনও অনেকের থাকে না। ডিজিটাল একটা রেজিস্ট্রি করা যায়, তাহলে ওই যে একটা ডুপ্লিকেশন, এই ডুপ্লিকেশনটা হয় না। এনআইডির যে স্থায়ী ঠিকানার যে সমস্যাটা, সেই সমস্যাটাও তখন কিছুটা হলেও দূরীভূত করা যায়। যদিও সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঠিকানাও আবার বগুড়া 9-10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপনির্বাচনের কারণে স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। এদিকে তহবিল ফাঁকা থাকায় ঢাকায় 2 সিটির সেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কাছে বরাদ্দ চেয়েছেন প্রশাসকরা। সড়ক পরিবহন মন্ত্রী জানান, ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ রাখা হবে না। প্রয়োজনে ফিরতি পথে গণপরিবহনের টোল নেবে না সরকার। আতিকুর রহমান তমালের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত হলে নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। বিএনপির ইস্তেহারে এমন প্রতিশ্রুতি এবার বাস্তবায়নের পথে। 10 মার্চ রাজধানীর করাইল বস্তি থেকে শুরু হচ্ছে এই কার্যক্রম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সমাজ কল্যাণমন্ত্রী জানান, বগুড়া থেকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা থাকলেও উপনির্বাচনের কারণে আচরণবিধি মেনে আপাতত নিজ জেলায় যাবেন না প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী অঙ্গীকার, অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড, সেটি বাস্তবায়নের কাজ শুরু হবে। যদিও ডাটা সংগ্রহ, ডাটা এন্ট্রি এগুলো শুরু হয়েছে 23 তারিখ থেকে। একই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। বৈঠক শেষে তারা জানান, সবুজ ও পরিচ্ছন্ন নগরী করার পাশাপাশি মশা নিধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বেতনের টাকা নাই, তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। এই যে খাল খননের যে কর্মসূচিটা, সেটা আমাদের পার্টির ম্যানিফেস্টোতে আছে এবং এই খাল খনন না করলে সামনে যে ডেঙ্গুর যে আবির্ভাব ঘটবে সেটা আমাদেরকে বিপদগ্রস্ত হতে হবে। তাই আমরা পুনরায় এটাকে আগামভাবে আমরা এটা করার চেষ্টা করছি। বিকেলে সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী জানান, ঈদের আগেই খাল খননের কাজ শুরু করতে চায় সরকার। 180 দিনে প্রায় 1200 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করব ইনশাআল্লাহ। এদিকে ঈদে বাড়ি ফেরা কোটি মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি ভাড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মন্ত্রী। এবার তাদেরকে ভাড়া নির্দিষ্ট হারে নিতেই হবে, যে ভাড়া আছে অঙ্গীকার না, শুধু এটা বাস্তবায়ন করা হবে। তারা যেটা বলেছে, একটা দাবি আমাদের কাছে করেছে যে বাসটা যখন খালি আসতে চায় বা আসতে হয়, তাদেরকে সেতু যখন ক্রস করতে হয় টোলটা ফ্রি করে দেওয়া যায় কিনা, এতটুকু দাবি তাদের আছে। এবং বাকিটা তারা অঙ্গীকার করেছে যে তারা ভাড়া বাড়াবে না, যাত্রী সেবার মানও ঠিক রাখবে, যানজট যাতে না হয়, টিকিট যেটা আছে সেটাও তারা স্বচ্ছতার সাথে আপনার সেল করবে। শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের জন্য মেট্রো রেল ও আন্তনগর ট্রেনে 25% ভাড়া ছাড় দেওয়ার চিন্তা করছে সরকার। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে সমর্থন দিয়েছে আলজেরিয়া। সমর্থনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে যুক্তরাজ্য। বর্তমান সরকারকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। এছাড়া পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশগুলোর কূটনীতিকরা। নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ব্যস্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। 2026-27 মেয়াদে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন কামনা করেন খলিলুর রহমান। হাই কমিশনার ঢাকার প্রার্থিতাকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। এর আগে সারা কুক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। We discussed strengthening cooperation across a whole range of different areas in support of our shared priorities,
including economic growth, migration, security, climate change, and also the Rohingya. এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া। মঙ্গলবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমর্থনের কথা জানান দেশটির রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। পরে গণমাধ্যমে জানান স্থানীয় সরকার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং সহযোগিতায় ঢাকা দিল্লি একসঙ্গে কাজ করবে। We are now looking at close engagement between our two governments, and that we look forward to working together to advance our people-centric cooperation in all domains. সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনইচি। এ সময় পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী। অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানান রাষ্ট্রদূত। একই দিন সচিবালয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। এ সময় ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা ওয়াশিংটনের কৌশলগত সম্পর্ক আরও জোরদারে 2 দিনের সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর আজ পররাষ্ট্রমন্ত্রী সহ সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে আলোচনা হতে পারে বলে জানানো হয় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএসআইইউ। বিএসআইইউ এর পক্ষ থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যাবতীয় তথ্য চাওয়া হয়। 3 কর্মদিবসের মধ্যে লেনদেন সহ সব তথ্য বিএসআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রী পরিষদ বিভাগকে দেওয়ার কথা জানান এনসিপির মুখপাত্র। বুধবার নিজের ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথাও ফেসবুক পোস্টে জানান তিনি। স্বচ্ছতা ও দায়বদ্ধতা থেকে চিকিৎসকদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে শাহবাগে আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ন্যাশনাল ডক্টরস ফোরামের ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। স্বচ্ছতা, বিবেকবোধ, দায়বোধ এবং দরদ নিয়েই যদি আমরা মানুষের প্রতি চিকিৎসার হারটা বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা দুনিয়ায়ও আমাদেরকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর যে মানুষগুলো আমাদের কাছে আসবে তারা মনে অন্তরে একটা তৃপ্তি নিয়ে, প্রশান্তি নিয়ে আমাদের কাছ থেকে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আরেকটি রিটের পরিপ্রেক্ষিতে গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন উচ্চ আদালত। রিটকারের পক্ষের আইনজীবী বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। অন্যদিকে বিপক্ষের আইনজীবীর দাবি, জুলাই সনদ ও গণভোট অবৈধ হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূস সরকার। এরই ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। পরের মাসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়।
12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিরোধী দলীয় আসন পায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটটির এমপিরা জুলাই সনদ মেনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়, আর বিএনপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই। এ নিয়েই শুরু হয় আইনি বিতর্ক, যা গড়ায় উচ্চ আদালতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিরুদ্ধে পৃথক দুটি রিট করেন সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী। মঙ্গলবার যা রুল জারি করেন উচ্চ আদালত। রুলে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। এর আগে সোমবার শুনানিতে রিটের পক্ষের আইনজীবীরা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশে সংবিধান সংস্কারের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। জুলাই জাতীয় সনদ ও গণভোট নিয়ে প্রশ্ন উঠলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কেন প্রশ্ন উঠবে না, এমন মন্তব্য করেন রিটের বিপক্ষের আইনজীবীরা। বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও সরকারে এসে দ্বিচারিতা করছে। একদিকে বলছেন ডেপুটি স্পিকার দেওয়া হবে, নাম দেন, আর একদিকে ইনডাইরেক্ট রিট পিটিশন দায়ের করে সংস্কার প্রস্তাবকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাচ্ছেন। এটার নাম হলো দ্বিচারিতা। সংস্কার প্রস্তাব যদি বেআইনি হয়, ইলেকশন কমিশন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হবে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইন সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শ্যামপুরের মিরহাজিরবাগ এলাকায় পাইপ রাস্তার মোড় থেকে লাকি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, সোমবার রাতে পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরদিন দুপুর পর্যন্ত ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে এবং বাইরে থেকে দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে লাকিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সে ঘটনায় নিহতের স্বামী সজীবকে আসামি করে মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা। গতকাল ভোরে আর কি সেই সময় তাদের হয়তো গর্ভবতী হিসেবে চলছে, পরে তারা যে সজীব আর কি যে আসামি জামাই চাকু দিয়া জবাই করে তারপরে মারা ফেলাইছে। কোনো চাপে নয়, স্বেচ্ছায় পদ থেকে সরে যাওয়ার কথা জানালেন দুদক চেয়ারম্যান ও 2 কমিশনার। মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। গত কয়েকদিন ধরেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মমিনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগের গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এটাই উচিত। এটা এখন নতুন সরকার এসেছে, নতুনভাবে আবার কমিশন পুনর্গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ফিরে আসেন দুদক কর্মকর্তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। জানান, কোনো চাপে নয়, নতুন সরকারের প্রত্যাশা পূরণে পদত্যাগ করেছেন। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন, এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। দায়িত্বে থাকা অবস্থায় শেখ হাসিনা পরিবার সহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিল দুদকের এই কমিশন। তবে অভিযোগ রয়েছে, হাসিনা আমলের ব্যাংক লুট, অর্থ পাচার কিংবা মেগা প্রকল্পের বড় বড় দুর্নীতির অনুসন্ধানে আশানুরূপ অগ্রগতি দেখাতে পারেনি। যদিও বিদায় বেলায় নিজেদের সফল দাবি করেন চেয়ারম্যান। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহর কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল মমিন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। বগুড়ায় বৈদ্যুতিক শক দিয়ে নদীতে মাছ শিকার, ধ্বংস হচ্ছে ডিম পোনা ও জলজ জীববৈচিত্র্য। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসকের।
পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। দুর্গন্ধে অতিষ্ঠ রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনরা। সংশ্লিষ্ট খাতে জনবল সংকট আছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচ্ছন্নতা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। 250 শয্যার পাবনা জেনারেল হাসপাতাল। মূল ভবনের বাহিরে হাসপাতালের আঙ্গিনার বিভিন্ন স্থানে জমে আছে ময়লার স্তূপ। দুর্গন্ধে রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের ভোগান্তি চরমে। দীর্ঘদিন ধরে একই অবস্থা, দেখার যেন কেউ নেই। পরিপূর্ণ হয়ে গেছে ময়লা আবর্জনা রাখার স্থান। আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় সেখান থেকে জন্ম নিচ্ছে মশা, মাছি সহ বিভিন্ন কীটপতঙ্গ। এতে বেড়ে যাচ্ছে রোগ ছড়ানোর আশঙ্কা। চিকিৎসা নিতে এসে উল্টো আরো অসুস্থ হয়ে পড়ার অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। এত নোংরা যা বলার মতো ভাষা নেই, কারণ এখানকার কর্তৃপক্ষ এরা কি করে না করে এটা আল্লাহ মাহবুদই জানে। অসুস্থ রোগী নিয়ে আসি, আরো অসুস্থ বেশি হয়, মানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আর এত পরিমাণ দুর্গন্ধ, সেখানে মানে পরিষ্কারের ছিটাফোটা বলতে কিছু নাই। ডাক্তারদের সার্ভিস ভালো করা লাগবে এবং ময়লা আবর্জনা যেখানে যাচ্ছে ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে ময়লার স্তূপ জমা থাকে, সেগুলি সুইপাররা পরিষ্কার করে। ওরা বলে যে মানে জনবল নাই। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর 18টি পদ থাকলেও কর্মরত রয়েছেন 7 জন। হাসপাতাল ভবন ও চত্বর পরিচ্ছন্ন রাখার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জনবলের সংকট রয়েছে এবং লজিস্টিক যে সাপোর্টগুলো রয়েছে এগুলোতেও অনেক স্বল্পতা দেখা যায় মাঝে মধ্যে, কারণ প্রয়োজনের তুলনায় অনেক রোগী ভর্তি থাকার কারণে আমরা এইগুলো দিয়ে অনেক সময় কভার করতে পারি না। 7 জন ক্লিনার নিয়ে রাউন্ড দ্য ক্লক, মানে এটা তো 24 ঘন্টা সার্ভিস। আমাদের হসপিটাল তো আর এক বেলা না, তো পুরো হসপিটালে বারবার ময়লা হচ্ছে, বাথরুমগুলো বারবার পরিষ্কার করতে হচ্ছে। এর মধ্যেও আমরা কিন্তু আমাদের চেষ্টা চালায় যাচ্ছি। পাবনা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন গড়ে 2 থেকে 3 হাজার রোগী, আর আন্তঃবিভাগে ভর্তি থাকেন 500 থেকে 600 জন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গ্রামের রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে নিতে ইউনিয়ন পর্যায়ে কেনা হয় ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স, অথচ কেনার কিছুদিন পরই সবগুলো বিকল হয়ে যায়। গত 8 বছর ধরে নষ্ট পড়ে আছে নাটোরের 52টি অ্যাম্বুলেন্স, আর ইউনিয়ন পরিষদ বলছে মেরামত করার চেয়ে নতুন কেনায় সাশ্রয় হবে। তবে কথা বলতে রাজি হয়নি ত্রাণ ও পুনর্বাসন বিভাগ এবং জেলা প্রশাসন। আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। 2016-17 অর্থ বছরে নাটোরের 7টি উপজেলার 52টি ইউনিয়ন পরিষদে একটি করে ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্স প্রদান করে উপজেলা পরিষদ। স্বল্প খরচে গ্রামের রোগীদের দ্রুত সময়ে সরকারি হাসপাতালে নেওয়াই ছিল এর লক্ষ্য। চালুর কিছুদিন মানুষ এ সুবিধা ভোগ করলেও গত 8 বছর ধরে নষ্ট পড়ে আছে অ্যাম্বুলেন্সগুলো। এলাকাবাসীর অভিযোগ, নষ্ট হলেও গাড়িগুলো মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গাড়িটা থাকতেও খুব সুযোগ সুবিধা ছিল, মানুষ অসুস্থ হলে নিয়ে যেত হসপিটালে, সুবিধা ছিল। এখন অনেকদিন থেকে গাড়িটা এভাবে পড়ে আছে, মানুষ একটু দুর্ভোগে আছে। রোগী টুগি হলে আমরা নিয়ে আসতো, এখন আমরা সেই সুবিধা পাচ্ছি না, গাড়িটা নষ্ট হয়ে আছে। এই কারণে আমরা চাচ্ছি যে গাড়িটা সারা হোক। ইউনিয়ন পরিষদ বলছে অ্যাম্বুলেন্সগুলো মেরামত করার চেয়ে নতুন কেনায় সাশ্রয় হবে, আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসক। যার পর হইতে 1 বছর না যেতেই বিকল অবস্থায় অদ্যাবধি পর্যন্ত পড়ে আছে এবং সংস্কার হয় নাই। এই অবস্থায় পরিত্যক্ত হয়ে যায়। ব্যাটারি নষ্ট হয়ে গেছে, গাড়ি নষ্ট, চাকা নষ্ট, সকল কিছু নষ্ট। এখন মেরামত করতে গেলেও আমার মনে হয় 1-1.5 লক্ষ টাকা লাগবে, আর এটা দিয়ে আসলে জনগণের আশা পূরণ হয় না। কাপুর ইউনিয়নে যদি একটা ভালো অ্যাম্বুলেন্স দিতেন। উপজেলা প্রশাসনের তথ্য মতে 52টি অ্যাম্বুলেন্স কিনতে খরচ হয় 1,04,00,000 টাকা। সময় সংবাদ, নাটোর। শুষ্ক মৌসুমের শুরুতেই কাঙ্ক্ষিত পানি নেই পদ্মার শাখা, বড়াল ও নারদ নদের বেশিরভাগ স্থানে। যেসব স্থানে সামান্য পানি রয়েছে সেখানে রয়েছে প্রভাবশালীদের অবৈধ দখল। হোজা ও মুসাখান নদীও একই চিত্র। এতে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নদী পাড়ের কৃষক। তাদের দাবি, বড় অঙ্কের টাকা ব্যয়ে এসব নদীতে প্রকল্প নেওয়া হলেও সুফল মেলেনি। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নদীগুলোর নাব্য ফেরাতে 528 কোটি টাকা ব্যয়ের খনন প্রকল্প জমা দেওয়া হয়েছে। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। আমার খনন লাগবে না,
2025 সালে রাজশাহীর বড়াল নদ বাঁচাতে চারঘাটের স্লুইস গেট অপসারণের ঘোষণা দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরে খুলে নেওয়া হয় 3টি কপাট। স্থানীয়দের অভিযোগ, সেই পদক্ষেপে কোনো লাভ হয়নি। এর আগে 2024 সালে অর্ধ কোটি টাকা ব্যয়ে বড়ালের উৎসমুখে খনন করা হলেও শুষ্ক মৌসুম আসতে না আসতেই নদীটি মৃতপ্রায়। যেসব স্থানে পানি আছে সেখানেই বাদ দিয়ে হচ্ছে মাছ চাষ। বড়ালের সঙ্গে যুক্ত হোজা ও মুসাখান নদীরও একই অবস্থা। 1650 হেক্টর জমি সেচের আওতায় আনার লক্ষ্যে 2015-16 অর্থ বছরে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার আরেক শাখা নারদ নদীর 34 কিলোমিটার খনন করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। সেই নদীতেও পানি নেই, মেলে না সেচ সুবিধা। এর উপর অন্তত 20টি স্থানে বাঁধও দিয়েছে প্রভাবশালীরা। চারঘাট পানি মুখটা মরে গেছে, পানি শুলো না, বাড়তে পারে না, সুইট গেট দিই, এই কারণের জন্য এই নদীর পানি আর আসে না। ঈশ্বরপুরে যে বাঁধটা হয়েছে, তারপরে আপনার বড়ল ব্রিজ হয়েছে, এখানে পানি তো আসতে পারে না নদী। কারণ হচ্ছে আপনার জায়গা যা বাঁধা আছে, আপনার জায়গা বান্ধা আছে, এগুলো পরিষ্কার করে জানলা খনন করতে হবে আপনার আরো। স্থানীয়রা বলছেন, নদ নদীগুলো খনন হলেও নেই সুফল। পানি না থাকায় অস্তিত্ব সংকটে বিলীন হয়ে নদীগুলো পরিণত হয়েছে মরা খালে। পানি প্রবাহ বন্ধ থাকায় বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। পদ্মার শাখা যে বড়াল নদী হচ্ছে, এটার নাম হচ্ছে নারদ নদী। এটার একটা আছে, মানে সংযোগ আছে। সেই সংযোগটা ওই সময় সেভাবে করে দেওয়া হয়নি। এই কারণে পদ্মার নদীর পানির এদিকে ঢুকে না। চারিদিকে বন্ধ থাকলে পানি আসবে কোথায়? এই কারণে পানি আর আসে না। আল্লাহর বৃষ্টি যেটুকু হয় এইটুকুই পানি থাকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীগুলোর নাব্য ফেরাতে 528 কোটি টাকা ব্যয়ের খনন প্রকল্প জমা দেওয়া হয়েছে মন্ত্রণালয়ে। এটা প্ল্যানিং কমিশনে গিয়েছিল, পরে প্ল্যানিং কমিশন থেকে এটা একটা রিভিউ দিয়ে পাঠানো হয় যে 5 বছর আগে স্টাডি হয়েছে, এই 5 বছরের মধ্যে কোনো পরিবর্তন ঘটেছে কিনা এটা মতামত সহ নতুন করে পাঠানোর আবার। তো সেটা আমরা রেডি করেছি। রাজশাহীর চারঘাটের পদ্মা থেকে উৎপত্তি বড়ালের, অন্যদিকে মুসাখান নদের উৎপত্তি বড়াল থেকে। আর নাটোরের পাইকপাড়ায় মুসাখান নদ থেকে নারদ যুক্ত হয়েছে পদ্মার সঙ্গে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। কম সময়ে বেশি মাছ পাওয়ার আশায় চক্রটি এ পদ্ধতি বেছে নিয়েছে। বৈদ্যুতিক শকে মাছ ধরার কারণে নদীতে থাকা মাছের পোনা, ডিমসহ অন্যান্য জলজ প্রাণীরও মারা যাচ্ছে। এতে নদীতে মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। যমুনার বুকে ধরা পড়েছে ভয়ঙ্কর এক চিত্র। ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করছে একদল জেলে। নিষিদ্ধ এই পদ্ধতিতে মুহূর্তে নিস্তেজ হয়ে যাচ্ছে মাছ, নিঃশেষ হচ্ছে ডিম ও পোনা, ধ্বংস হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এই ভয়াবহতার প্রমাণ সংগ্রহে মাছ যমুনায় হাজির হয় সময় সংবাদ। উপস্থিতি টের পেতেই কেউ কেউ গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। দীর্ঘ চেষ্টার পর নাম প্রকাশ না করা সত্ত্বে কথা বলতে রাজি হন এক জেলে। এটা কাজ করে আপনার আগে থেকে শর্ট করে ভিতরে যদি আপনিও করে যেতে পারেন, তাহলে আপনার শেষ। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2021 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যমুনা ও বাঙালি নদীতে ছোট বড় মিলিয়ে মোট 847 টন মাছ পাওয়া যায়। কিন্তু 2022 সালে সেই উৎপাদন প্রায় 30% কমে 587 টনে এসে ঠেকে। 2024 সালে উৎপাদন হয় এরও অর্ধেক, দাঁড়ায় 288 টনে। আর গেল বছর সবচেয়ে কম 274 টন মাছ পাওয়া যায় যমুনা থেকে। ব্যাটারি, আইপিএস, তার পাশে আছে হাতা, এটাই ব্যবহার করা হয়। এটা দিয়ে মনে করেন যে বয়েল মাছ, আর মাছ, পুঁটি, জাওর সব, এমন কোন মাছ নাই যে মারা পড়ে। কোনো মানে আপনি এই জায়গায় আপনার চালবাড়ি এলাকার মধ্যে 70 থেকে 80টা লোক আছে, তারা রাত্রে মাছ মারে। একদিন মারা 4 দিন বসে থেকে খেতাম, এত মাছ উঠছে। এখন মনে করেন যে আর ওই মাছটা নাই, কিচ্ছু নাই। আমরা জাল ধরে নিয়ে যা খালি ঘোরাফেরা করাই। আজকে না হলে 30-40 হাজার টাকা জাল ফেলে 300 টাকা মাছ বেচছিলাম। ইলেকট্রিক শক উৎপাদনের জন্য জেলেরা ইজিবাইকে ব্যবহৃত ব্যাটারির সঙ্গে একটি ইনোভার্টার যুক্ত করে বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। সেই ইনোভার্টার থেকে 2টি তার বের করে জালের সঙ্গে যুক্ত করা হয়। পানিতে 5 থেকে 7 ফুট দূরত্বের মধ্যে থাকা মাছ সহ সব ধরনের জলজ প্রাণী বৈদ্যুতিক শকে মারা যায়। এমনকি নির্দিষ্ট ওই গণ্ডির মধ্যে কোনো মানুষ পড়লে প্রাণনাশের শঙ্কা থাকে। ইলেকট্রিক ফিশিং এর মাধ্যমে অবৈধভাবে প্রচুর পরিমাণ মৎস্যজীবীরা মাছ ধরতেছে, যেটা আসলে শুধু আমাদের মৎস্য সম্পদের জন্য নয়, সাথে সাথে যে মাছের যে অন্যান্য খাবার, প্রাণী কণাগুলা বা উদ্ভিজ্জ কণা, এগুলোর জন্য ক্ষতিকর। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অন্যান্য যে সমস্ত নৌ পুলিশ আছে বা অন্যান্য যারা আছে
তাদেরকে আমরা ইনভলভ করেছি বা তাদেরকে ইনফর্ম করেছি, ওনারা এগুলো যেন নজরদারির মধ্যে রাখে এবং কারা গত কয়েকদিনে আমাদের বিভিন্নভাবে আমরা কয়েকজনকে সাজাও দিয়েছি। বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার বন্ধে 2024 সালে উপজেলা প্রশাসন পরিচালনা করেছে 55টি মোবাইল কোর্ট। আর 2025 সালে অভিযান চালিয়ে 50টি মোবাইল কোর্টের মাধ্যমে শুধু জরিমানাই নয়, 4 জনকে কারাদণ্ড দেওয়া হয়। তবুও থামছে না নদীর বুকে এ ধ্বংসযজ্ঞ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বিবিএর প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে তার নিজ বাসভবনে বিবিএর একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করেন। দেশের সম্প্রচার খাতের আধুনিকায়নের সাথে সাথে প্রযুক্তিগত উন্নয়ন, কর্মীদের প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এছাড়াও নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে প্রস্তাবিত মন্ত্রীর কাছে সম্প্রচার কমিশন গঠনের প্রয়োজনীয় তুলে ধরেন তারা। এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যম খাতের পেশাদারিত্ব বজায় রাখতে গণমাধ্যম কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। তথ্য এবং সম্প্রচার মন্ত্রী মহোদয়ের সাথে যে সাক্ষাৎকারটি ছিল আসলে একেবারেই সৌজন্যমূলক। আমরা ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম। এর মধ্যে আমাদের এই ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির উন্নয়ন নিয়ে কিছু কথা হয়েছে। আমাদের কিছু পরামর্শ উনি শুনলেন ওনার মন দিয়ে এবং উনি আমাদেরকে কিছু পরামর্শ দিলেন এবং আমরা খুব শিগগিরই একটা সেমিনার করব। এই সেমিনারে ব্রডকাস্ট রিলেটেড যারা আছে বাংলাদেশে তাদেরকে সবাইকে ডাকবো। রাজনীতিতে আধিপত্য নয়, জনগণকে সেবা করার নীতি গড়তে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কলেজে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতিকে জনবান্ধব করতে হলে আচরণগত ও অনুশীলনগত কিছু পরিবর্তন ঘটানো প্রয়োজন। বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ছাত্রদের ভূমিকা রয়েছে। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হওয়ার প্রয়োজন রয়েছে, রাষ্ট্রকে ধারণ করার প্রয়োজন রয়েছে। রাজনীতিকে যদি জনকল্যাণের করতে হয় তবে আমাদের কিন্তু বেশ কিছু জায়গায় পরিবর্তনের প্রয়োজন আছে। যে রাজনীতি বিদ্যমান আছে তার আচরণগত অথবা অনুশীলনগত পরিবর্তন দরকার। ধানের শীষে ভোট দিব বাপ বলা একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পর এবার সেই বৃদ্ধা রাহেলা খাতুনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আরামবাগ এলাকায় সেই বৃদ্ধার সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল। এ সময় বৃদ্ধা রাহেলা খাতুনের সঙ্গে কথা বলে তাকে আর্থিক সহায়তা এবং তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সহ সংগঠনটির নেতৃবৃন্দরা। সাক্ষাৎ শেষে আশরাফ উদ্দিন বকুল বলেন, ফ্যাসিবাদী আমল থেকেই তারেক রহমান ও বিএনপি পরিবার এ ধরনের কাজে অব্যাহত ছিল। অতীত এবং বর্তমানের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। আমি তার জন্য সবসময় দোয়া করি, বাবার মাথা জ্ঞান বুদ্ধি। এই কার্যক্রমগুলি কিন্তু উনি অনেক আগে থেকে করছেন এবং বিশেষ করে ফ্যাসিস্টের আমল থেকে করে আসছেন। তখন হয়তো ততটা প্রচার হতো না, তারপরে আমরা অবশ্য আস্তে আস্তে প্রচারের দিকে যাচ্ছেন, কারণ উনি প্রচার বিমুখ মানুষ। তবে বিএনপি নেতাকর্মীরা যেখানে আমরা অত্যাচার শিকার হয়েছে সেখানে আমরা বিএনপি পরিবার আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা হত্যা শিকার হয়েছে, শহীদ হয়েছে এবং বা যারা আহত হয়েছে সেসব পরিবার পাশেও আমরা বিএনপি পরিবারকে দিয়ে উনি পাঠিয়েছেন সব সময়। তবে আমি মনে করি যে আমরা বিএনপি পরিবার অতীতে যেমন ছিল এবং ভবিষ্যতে সেভাবে কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ কমায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। বড় সবজির মোকামে কিন্তু সব ধরনের যে সবজি সরবরাহ রয়েছে সেটি কিন্তু শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের সবজির সরবরাহ কিন্তু আসলে কমতে শুরু করেছে। বিশেষ করে এই সরবরাহ কমার ফলে কিন্তু শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু আসলে কিছুটা চড়া রয়েছে। তবে এই আলুর যে দাম সেটি কিন্তু আসলে গত বছরের মতো এবারও আসলে আলুর দরের যে অব্যাহত দরপতন সেটি কিন্তু অব্যাহত আছে। এখানে কিন্তু কেজিতে আসলে আলু 10 থেকে 12 টাকার মধ্যে পাইকারিতে বিক্রি
হচ্ছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে বিশেষ করে সজিনা যেটি সেটা কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের পাইকারিতে এই মহাস্থানগঞ্জ সবজির মোকামে। পটল বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকার মধ্যে, করলাও ঠিক 100 থেকে 110 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং সামনে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আসলে উৎপাদনের জেলা বগুড়া হলেও কিন্তু কাঁচা মরিচের যে ঝাঁজ সেটি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 1 থেকে 1.5 সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কিন্তু 50 থেকে 60 টাকা কেজিতে বেড়েছে এবং এখন 170 থেকে 180 টাকায় কিন্তু আসলে এখানে পাইকারিতে কাঁচা মরিচ এখানে মহাস্থানগঞ্জ সবজির মোকামে বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রয়েছে, কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকা করে পেঁয়াজের দাম কমে কিন্তু 35 টাকা এই যে মহাস্থানগঞ্জ সবজির মোকাম সেখানে কিন্তু পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু বেগুন আর দাম বেড়েছে মাত্র 4 থেকে 5 দিনের ব্যবধানেই। 4 থেকে 5 দিনের আগেও কিন্তু আসলে বেগুন মাত্র 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, সেই বেগুন কিন্তু এখন পাইকারিতে 62 থেকে 63 টাকা পর্যন্ত আসলে এই মোকাম থেকে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে শীতকালীন সবজিগুলো রয়েছে বাঁধাকপি এবং ফুলকপি এগুলোর সরবরাহ কিন্তু শেষ সময়ে একেবারেই কমে গিয়েছে। তবে এই বাঁধাকপি এবং ফুলকপির যে দাম সেটি কিন্তু আসলে সরবরাহ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, দাম কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সেগুলো কেজিতে আসলে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকার মধ্যেই। এবং যেই মিষ্টি লাউ রয়েছে সেই মিষ্টি লাউয়ের দাম কিন্তু আসলে মান ভেদে বা ওজন ভেদে কিন্তু 15 থেকে 20 বা 25 টাকা আর মধ্যে আসলে এখানে কেজিতে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে শীতকালীন সবজি রয়েছে সেগুলোর দামের মধ্যেও কিন্তু আসলে কম বেশি লক্ষ্য করা গিয়েছে। এবং এখানে কৃষকরা যেমনটি বলছেন যে মূলত সিন্ডিকেটের কারণে আসলে এই যে হাত বদল এখান থেকে দফায় দফায় আসলে বিভিন্ন স্থানে যে টোল বা যেই চাঁদাগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু আসলে যেই সবজিগুলোর যে দাম সেখানে কিন্তু এখানে একরকম হয় এবং হাত বদলের সঙ্গে সঙ্গে কিন্তু খুচরা বাজারে গিয়ে বিশেষ করে রাজধানী ঢাকা সহ অন্যান্য জায়গায় গিয়ে দাম কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে চলে যায়। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম বগুড়ায়। পাল্টে গেছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের চিত্র। প্রায় 1.5 যুগ পর নাচল ও গোমস্তাপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে আবাদ হচ্ছে বোরো ধান। ভরাট হওয়া খাল ও পুকুর খননের পর নদী থেকে পানি এনে সংরক্ষণ করা হচ্ছে। এতে সেচ সুবিধার আওতায় এসেছে প্রায় 20,000 হেক্টর জমি। এতে বন্ধ হয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বরেন্দ্র অঞ্চলের রুক্ষ মাটির বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে বোরো ধান। পানির অভাবে দীর্ঘদিন পতিত পড়ে থাকার পর ফসল চাষ করতে পেরে স্বপ্ন বুনছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জের নাচল ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন ফসলের মাঠে দীর্ঘ 1.5 যুগ পর বোরো আবাদ হচ্ছে। এসব এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদীর পানি নতুন খনন হওয়া খাল ও জলাশয়ে সংরক্ষণের পর সেচ সুবিধার আওতায় এসেছে প্রায় 20,000 হেক্টর ফসলি জমি। এতে বন্ধ রয়েছে ভূগর্ভস্থ পানি উত্তোলন। কৃষক বলছেন পানির স্তর নেমে যাওয়ায় বন্ধ হয়ে যায় কৃষি আবাদ। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের খাল খনন ও নদীর পানি এনে সংরক্ষণের পর সৌর বিদ্যুতের মাধ্যমে জমিতে সরবরাহ করায় এসব এলাকায় আবারও শুরু হয়েছে আবাদ। এতে খুশি তারা। সোনার বাংলা হওয়ার পর প্রথম আবাদ করছে বোরো আবাদ। এই জায়গাতে এখন চারদিকে দেখেন সবুজ হয়ে গেছে। বিঘা প্রতি আমাদের 2 থেকে 2.5 টাকা সাশ্রয় হচ্ছে। নদীর পানি যদি আমরা এভাবে পাই তা আমরা জমি চাষ করবো আর পাতাল পানিটা আমাদের স্টক করবো। কেউ ধান করছে, কেউ বাগান করছে, যার যেটা মনে লাগছে। আস্তে আস্তে যেন এটা আরো পানি যেন বৃদ্ধি করা হয়। হাজার হাজার একর জমি এখন সেচ প্রকল্পের আওতায়। কৃষির উপরে বিপ্লব ঘটিয়েছে বলা যায়। বরেন্দ্র এলাকার ভরাট হওয়া খাল ও জলাশয় খননে আরও প্রকল্প নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। আসলে উৎপাদন খরচও কমে যাচ্ছে, কৃষক লাভবান হচ্ছে, সাথে সাথে ভূগর্ভস্থ পানি তলা সংরক্ষণ হচ্ছে এবং পরিবেশগত যে ঝুঁকি সেটাও হ্রাস করছে। জলাশয়, খাল, বিল, পুকুর যদি আমরা 100% পুনর্খনন করতে পারি পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে এবং যে পানিটা থাকবে সেই পানিটা সেচের পাশাপাশি পানিটা কি হবে, মাটির নিচে এটা রিচার্জ হবে। ভূগর্ভস্থ পানির যে স্তর নামার যে একটা টেন্ডেন্সি ছিল সেটাও কি হবে, কমে যাবে। বৃষ্টি ও নদীর পানি সংরক্ষণের জন্য জেলায় 271 কিলোমিটার খাল এবং 1091টি পুকুর পুনর্খনন করেছে বিএমডিএ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।
যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে নামতে হবে বলে হুঁশিয়ারি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা স্টেশন ক্লাবে ইফতার মাহফিলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংসদ সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করে গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না বলেও জানান নাহিদ ইসলাম। আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। রাজনৈতিক প্রশ্নগুলোকে, জনগণের ম্যান্ডেটকে আদালতে নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না, আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না, অযথা জল ঘোলা করবেন না। সংস্কার বাস্তবায়ন করতে হবে, বিচার বাস্তবায়ন করতে হবে। নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিরোধী দলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়িয়ে ফলাফল মেনে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি খান জাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে খান জাহান আলী থানা জামাতে ইসলামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিযোগ করে জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ও অন্তর্বর্তীকালীন নির্বাচনী ব্যবস্থার আহ্বান জানান গোলাম পরওয়ার। জুলাই আন্দোলনের যে চেতনা, মানুষের একটি শান্তি সমৃদ্ধ দেশে আমরা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো, সহিংসতা আমরা করব না, সেজন্য আমরা অনেক কিছু মেনে নিয়েছি। যে কারণে এত রক্ত, যে কারণে আমরা অত্যাচারী স্বৈর শাসকের পতন করলাম, আপনারা যেন সেই কারণ আবার না হন। সংসদ অধিবেশন বসছে, সংসদেই আলোচনা করেন। নারায়ণগঞ্জের ফতুল্লা ইফতার অনুষ্ঠানে বিকেএমই এর সভাপতিকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বক্তব্য দেয় এনসিপির সংসদ সদস্যকে অবরুদ্ধ করেন গার্মেন্টস মালিক শ্রমিকরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। ফতুল্লার বেসিক শিল্পনগরী এলাকায় মঙ্গলবার এবিএস নিট ফেব্রিক্স পোশাক কারখানায় জামাতের পেশাজীবী ফোরাম নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। ইফতারের আগে আলোচনা সভার শেষ মুহূর্তে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হন নারায়ণগঞ্জ ৪ আসনের এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমকে দেখে মঞ্চে বসতে আপত্তি জানান। সংক্ষিপ্ত বক্তব্যে ফ্যাসিস্টের দোসর সঙ্গে মঞ্চে বসবেন না বলে ঘোষণা দেন। এরপর বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম সেখান থেকে চলে যান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইফতার অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রতিবাদে প্রায় ১ ঘন্টা বিক্ষোভ করেন মালিক শ্রমিকরা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে বলেছি আপনারা শান্ত থাকেন, কোনো ধরনের কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে আপনারা জড়াবেন না, আমার সাথেই আপনারা বের হয়ে চলে আসবেন। তারা আমার সাথে বের হয়ে চলে আসছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীলতা দেখাইছি। যারা আইনের প্রতি অশ্রদ্ধা দেখায়া ওইখানে মব করেছেন, দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছেন, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছেন, অবশ্যই প্রশাসনকে পুরো ঘটনা অ্যানালাইসিস করে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। শিল্প এলাকায় একটি ইফতার অনুষ্ঠানকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ফতুল্লা ৪ আসনের জনাব আল আমিন অংশগ্রহণ করেছিলেন। ওই প্রোগ্রামে আমাদের বিকেএমের যে সভাপতি জনাব হাতেম উনি অংশগ্রহণ করেছিলেন। সেখানে তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, আইনশৃঙ্খলা পরিবেশ এখন স্বাভাবিক আছে। আমাদের কাছে কেউ লিখিত কমপ্লেন এই পর্যন্ত দেয় নাই। আমরা যখন জানতে পারলাম এখানে বাকবিতণ্ডা হচ্ছে, তখনই আমরা যেহেতু ইফতার জাস্ট পূর্ব মুহূর্তে আমরা পুলিশ তারপরে দ্রুতগতিতে সেখানে উপস্থিত হয়ে পরিবেশটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। রাজধানীর মোহাম্মদপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের ৩ রাস্তার মোড় এলাকায় যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মাদক সহ একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন তারা। মাদক কেনা বেচার স্পটগুলো চিহ্নিত করে সেগুলোতে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় পুলিশ। ব্যাগ রয়েছে, সেই ব্যাগেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন শৃঙ্খলা বাহিনীর
সরকার থেকে কড়া নির্দেশনা আছে যে পুলিশ প্রতিনিয়ত অভিযান করবে, মাঠে উপস্থিত থাকবে, যাতে করে পুলিশের উপস্থিতি থাকার ফলে অপরাধীরা ভয় পেয়ে যাবে, তারা হয় ধরা পড়বে, না হলে তারা চুপ থাকবে। চেকিংয়ের সময় আমরা কিন্তু মাদক সহ একজন আসামিকেও ধরলাম। তো এটা হচ্ছে যে আমাদের মূল মেসেজ যে আমরা এই রমজানটা এবং আগামী ঈদটা ইনশাল্লাহ মোহাম্মদপুর এবং আদাবরবাসীকে নিরাপদে নির্বিঘ্ন উপহার দেব। কক্সবাজারে মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বামীর বড় ভাই আব্দুল আলম জানান, উখিয়ার পূর্ব মরিচা মধুখোনায় সন্তানদের নিয়ে একা থাকতেন তার ভাইয়ের স্ত্রী লালা বিবি। মঙ্গলবার ভোরে লালা বিবির চিৎকারে প্রতিবেশীরা ঘরের সামনে গেলে কয়েকজনকে দৌড়ে পালাতে দেখে। পরে পাওয়া যায় লালা বিবির অর্ধবিবস্ত্র মরদেহ। জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের পর জানা যাবে হত্যার মূল কারণ। যশোরে 7 বছরের এক শিশুকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেলে অভিযুক্ত হাফিজুল শিশুটিকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার ভাড়া বাড়িতে নিয়ে যায়। এরপর তাকে পাশবিক নির্যাতন চালায়। রাত 9টার দিকে মেয়েটিকে তার নানির কাছে দিয়ে গেলে তার উপর নির্যাতনের কথা জানায়। সকালে নাতনিকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন তিনি। শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে মেয়েটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি জানার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে চট্টগ্রাম জামাতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর ওপর নির্যাতন বেড়ে গেছে, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে অবিলম্বে সরকারকে জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বিচার না হওয়ার সংস্কৃতি এই ধরনের ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও গতিশীল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে নারী ও শিশু নিরাপত্তা সহ 12 দফা দাবি তুলে ধরা হয়। ভোরের সময় আরও থাকছে, ইরানের পাশাপাশি ফিলিস্তিনে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারদের হামলায় 2 ভাই নিহত। ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে খাদ্যাভাবে 16 লাখ গাজাবাসী। সংহতি, মৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পাহাড়েও ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার সকালে রাঙামাটির মাতৃমঙ্গল এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা পাহাড়িরা যে বিজু উদযাপন করি, যে দুর্গাপূজা উদযাপন করি, সেই উৎসবের মতো যাতে আমাদের সংহতি মৈত্রীর মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আমরা পালন করতে পারি। আমি স্থানীয় প্রশাসনকে বলবো যে যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সার্বজনীন উৎসবে পালন করতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্যান্যদের হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও শোক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা বলেন, খামেনির মৃত্যুতে মুসলিম উম্মাহ একজন বলিষ্ঠ অভিভাবক ও আধ্যাত্মিক নেতাকে হারিয়েছেন। তার হত্যা কোনো ব্যক্তিগত হত্যা নয়, এটি বিশ্বের মুসলমানদের ওপর চরম আঘাত। এ সময় অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। সমন্বিত সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুরের সার বিক্রেতারা। মঙ্গলবার সকালে শহরের সিইও অফিস চত্বরে জেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মসূচি পালন করা হয়। এ সময় নতুন নীতিমালা চালু হলে তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেজন্য নতুন নীতিমালা বন্ধ করে পূর্বের নীতিমালা চালু করার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সার বিক্রেতার পূর্বের নীতিমালা বহালের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ভেজাল পণ্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি সহ নানা অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন কারখানার মালিকদের বিরুদ্ধে। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় 3টি কারখানাকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। একই দিন চাঁদপুরে চড়া মূল্যে পোশাক ও প্রসাধনী বিক্রি করছিল কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। গোপন সূত্রে এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় 3 ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ 20,000 টাকা জরিমানা করা হয়।
নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩ শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি জানায়, সোমবার রাত ৯টার দিকে ডোমার উপজেলার সীমান্তবর্তী ডাঙ্গাপাড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল ওই ৩ শিশু। বিষয়টি নজরে এলে নিজেদের হেফাজতে নেয় বিজিবির টহল দল। জিজ্ঞাসাবাদের পর ডোমার থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। মাদারীপুরে মুখমণ্ডল বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির লাশের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিলাল হোসেন সর্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাকে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ এলিয়াম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের দুর্গাবর্চি গ্রামের জয়নাল ব্যাপারীর বাড়ির পাশে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করায় প্রথম দিকে তদন্তে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তা, মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতা এবং বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। সোমবার আটক করা হয় আসামি বিল্লাল হোসেন সর্দারকে। মোংলায় অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, ভোররাতে নারায়ণপুর এলাকায় বিভিন্ন একটি বিশেষ ও যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। এ সময় সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সর্দারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে পাশাখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি শটগান, একটি একনলা বন্দুক, ২১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়। আবারও ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানে চলমান ইসরায়েলি উত্তেজনার মধ্যে স্পষ্ট হয়ে উঠছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $৩৫,০০০। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $৫ থেকে $৪০ লাখ পর্যন্ত। এপিক ফিউরি হামলার প্রথম ২৪ ঘন্টাতেই প্রায় $৭০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। ইরানে অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকেই ব্যয় নিয়ে জোর আলোচনা শুরু হয়। আনাদোলা এজেন্সির বরাতে এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামলার প্রথম ২৪ ঘন্টাতেই যুক্তরাষ্ট্রের প্রায় $৭০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার খরচ হয়েছে। হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় $৬ কোটি ৩০ লাখ ব্যয় হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $৩৫,০০০। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যয় হচ্ছে $৫ থেকে $৪০ লাখ। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে বিভিন্ন ধরনের ড্রোনের মজুদ রয়েছে ৮০,০০০ থেকে ১ লাখ। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় ধরে হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $১.৫ কোটি এবং পুনরায় উৎপাদনের সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচের বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন ড্রিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হতেই নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছেন ধন কুবেররা। উপসাগরীয় দেশগুলো থেকে সৌদি আরবে পৌঁছাতে ব্যক্তিগত জেট ভাড়ায় গুনতে হচ্ছে $৩.৫ লাখ মার্কিন ডলার। আকাশপথে বিশৃঙ্খলা, ক্ষেপণাস্ত্র হামলা আর ফ্লাইট বাতিলে রিয়াদ এখন হয়ে উঠেছে প্রধান এক্সিট রুট। ভিসা নীতিও শিথিল করায় সৌদি আরবকে ঘিরে বেড়েছে জরুরি সরিয়ে নেয়ার তৎপরতা।
ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের পর নতুন করে জ্বলে উঠেছে সংঘাত। তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে তেল আবিব, ওয়াশিংটন। থেমে নেই ইরানও। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি আবুধাবি, দুবাই, দোহা ও বাহরাইনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এতে মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। আকাশপথেও তৈরি হয়েছে নিরাপত্তা শঙ্কা। আগে যেসব দেশকে তুলনামূলক নিরাপদ ধরা হতো সেগুলো এখন অনিশ্চয়তায়। এতে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে ধনকুবেরদের। সংঘাত ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো একের পর এক ফ্লাইট বাতিল করছে। আকাশপথ প্রায় স্থবির হয়ে পড়ায় ব্যক্তিগত জেট ভাড়ার চাহিদা রেকর্ড ছাড়িয়েছে। জরুরি ভিত্তিতে উপসাগর ছাড়তে রিয়াদ থেকে ইউরোপগামী একটি প্রাইভেট জেটের ভাড়া উঠেছে সর্বোচ্চ $3.5 লাখ পর্যন্ত। উচ্চমূল্যের এই বহর ব্যবহার করছেন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিরা। রিয়াদ এখন নিরাপদ করিডোর। রাজধানীর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর মধ্যপ্রাচ্যের সচল থাকা কয়েকটি প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি। দুবাই থেকে প্রায় 10 ঘন্টার সড়ক পথে রিয়াদ পৌঁছাতে ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাগুলো বহর ভর্তি SUV বুক করছে। সেখান থেকে ভাড়া করা হচ্ছে ব্যক্তিগত বিমান। ভিসা নীতিও শিথিল করায় অনেক দেশের নাগরিক আগাম অনুমতি ছাড়াই অন অ্যারাইভাল ভিসা পাচ্ছেন। ওমানের রুট ইরানি হামলার পর বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পথ হিসেবে সৌদি আরবের গুরুত্ব আরও বেড়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিস্থিতি এখনো অস্থির, তবুও এই মুহূর্তে মধ্যপ্রাচ্য ছাড়ার সবচেয়ে কার্যকর পথ হয়ে উঠেছে রিয়াদ। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি অভিযানের প্রতিবাদে উত্তাল বিশ্বের নানা শহর। প্রতিবাদে গর্জে উঠছে মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের জর্জিয়া, সান ফ্রান্সিসকো ও নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে নামে শত শত মানুষ। তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানান তারা। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় পোড়ানো হয় মার্কিন পতাকা। ইরানের যৌথ হামলার প্রতিবাদে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিক্ষোভ করেন অনেকে। পতাকা পুড়িয়ে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানান তারা। অভিযোগ করে বলেন, এই হামলা আঞ্চলিক অস্থিরতা বাড়ানোর পাশাপাশি বেসামরিক প্রাণহানি ঘটাচ্ছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 24 লাখ ফিলিপিনো শ্রমিকের নিরাপত্তা এবং তেলের দামের সম্ভাব্য ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আন্দোলনকারীরা। প্রতিবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। জর্জিয়ার আটলান্টায় স্টেট ক্যাপিটাল ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা নো ওয়ার অন ইরান বলে স্লোগান দেন। তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট কমিয়ে জনসেবায় ব্যয়ের দাবি জানান। একই রাতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শত শত মানুষ সমাবেশ করে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। অনেকে অভিযোগ করেন, এই সংঘাত মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আমি এখানে ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে এসেছি। আমার পরিবার, আমার সব আত্মীয় স্বজন এখন বোমা হামলার শঙ্কায় বাস করছে। আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই দেশকেই আক্রমণ বন্ধের আহ্বান জানাচ্ছি। নিউ ইয়র্কেও চলছে প্রতিবাদ। শহরের কলম্বাস সার্কেলে জড়ো হয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কড়া সমালোচনা করেন। তাদের বক্তব্য, এই যুদ্ধ মার্কিন জনগণের নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের ফল। রাস্তা জুড়ে স্টপ দ্য ওয়ার ইন ইরান স্লোগান তুলে তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি জানানো হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানে হামলার পাশাপাশি ফিলিস্তিনে অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। পশ্চিম তীরে দখলদারের হামলায় 2 ভাই নিহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে সংঘাতের জেরে ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় বর্তমানে গাজায় অন্তত 16 লাখ বাসিন্দা খাদ্যাভাবে ভুগছেন। যদিও ধীরে ধীরে সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে টানা 4র্থ দিনের মতো বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই যেন চলছে ইসরায়েলের আগ্রাসন। ফিলিস্তিনের পশ্চিম তীরে কারিয়ুত গ্রামে বসতি স্থাপনকারীদের হামলায় মোহাম্মদ ও ফাহিম মুয়াম্মার নামে 2 ভাই নিহত হয়েছেন। রামাল্লা ভিত্তিক স্বাস্থ্য মন্ত্রণালয় ও ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসিন্দারা প্রথমে একটি বুলডোজার তাদের বাড়ির কাছে ঘোরাফেরা করতে দেখেন। কয়েক মিনিট পর 10 জনের বেশি বসতি স্থাপনকারী আগ্নেয়াস্ত্র নিয়ে আশপাশের বাড়িতে হামলা চালায়। স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে সেনারা কাঁদানে গ্যাস ছোড়ে। ইরানে হামলার পর চেকপয়েন্ট বন্ধ থাকায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে বিলম্ব হয়।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে সাময়িকভাবে বন্ধ থাকা গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ কেরেম শালোম ক্রসিং শিগগিরই পুনরায় খুলে দেওয়া হবে। ইসরায়েলি সরকারি সংস্থা জানিয়েছে ধাপে ধাপে খাদ্য, চিকিৎসা সরঞ্জাম ও জরুরি পণ্য ঢুকতে দেওয়া হবে, তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রবাহ নিয়ন্ত্রিত থাকবে। WFP জোর দিয়ে বলছে সময় মতো এই পথ পুনরায় চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গাজার বাজার ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। স্থানীয় উৎপাদন প্রায় বন্ধ, আর অধিকাংশ পরিবার পুরোপুরি বাইরের সহায়তার উপর নির্ভরশীল। সর্বশেষ IPC বিশ্লেষণ অনুযায়ী গাজার প্রায় 16 লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তায় ভুগছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সব সীমান্ত ক্রসিং দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মুখপাত্র জানিয়েছেন স্থানীয় মজুদ কমে আসায় জরুরি সেবা সীমিত সক্ষমতায় চালাতে হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার অজুহাতে টানা তৃতীয় দিনের মতো আল আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী মসজিদ প্রাঙ্গণ ও ওল্ড সিটির ফটকগুলোতে অতিরিক্ত সীমান্ত পুলিশ ও বিশেষ ইউনিট মোতায়েন করেছে। প্রবেশপথগুলোতে কড়াকড়ি আরোপ করে কার্যত এলাকাটিতে সামরিক নিয়ন্ত্রিত অঞ্চলে পরিণত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় নামাজ আদায় করতে আসা বহু মুসল্লিকে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন ইরানে হামলা গাজা থেকে দৃষ্টি সরানোর কৌশল হিসেবে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের অন্যতম ফলের বাজার কলকাতার মেছুয়া বাজার। রোজ এই বাজারে গড়ে 100 থেকে 300 ট্রাক ফল আমদানি ও বিক্রি হয়। রাজধানীর বড় বাজার এলাকায় অবস্থিত এই ফলের বাজারের জন্ম কিন্তু মাছের বাজার হিসেবে। প্রায় 300 বছরের পুরনো এই বাজার ধর্মীয় যে কোনো উৎসবের আগে হয়ে ওঠে জমজমাট। পবিত্র রমজান উপলক্ষে খেজুর, ড্রাই ফ্রুটস, তরমুজ, মৌসুম্বি সহ মৌসুমি ফলের চাহিদাও বেড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এ যেন এক ফলের পৃথিবী। তরমুজ, আনারস, বেদানা সহ কমলা লেবু, থরে থরে সাজানো মৌসুমি ফল। কেউ ফল গুছিয়ে রাখছেন, তো কেউ আবার তোয়ালে দিয়ে পরিষ্কার করছেন। ভোর হতেই এই ফলের বাজারে শুরু হয় পাইকারি ক্রেতাদের ভিড়। সূর্য ওঠার আগেই লাইন ধরে ফল ভর্তি ট্রাক থেকে নামতে থাকে হরেক রকম ফলমূল। যে কোনো ধর্মীয় উৎসবেই এই বাজারের ব্যস্ততা আরও বেড়ে যায়। চলমান পবিত্র রমজান মাসেও সেই ছবি ধরা পড়েছে মেছুয়া বাজারে। রমজানে একটু বেশি বিক্রি হয়, সবাই খায় তো এই জন্য বিক্রিটা বেশি হয়। আপনি এটা 4 টাকা 5 টাকা পাবেন, এটা হোলসেল মার্কেট আছে তার জন্য এটা 2 টাকা পাবেন। রমজানে যে ফলের দিকে রোজদারদের ঝোঁক সবচেয়ে বেশি থাকে তা হলো খেজুর। মেছুয়া ফল বাজারে একাধিক বড় মান্ডির মধ্যে খেজুরের মান্ডিও অন্যতম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা নানা রকম খেজুর উঠেছে এই বাজারে। সমাজ মাধ্যমে ইসরায়েলি খেজুর নিয়ে বিভ্রান্তিকর খবর উড়িয়ে দিয়ে ব্যবসায়ীরা জানালেন ইসরায়েলে উৎপাদিত খেজুর সম্পর্কে অনেক ব্যবসায়ী সঠিক তথ্য জানেন না। इजराइल का तो मेरे रिपोर्ट नहीं है इसमें। और कौन कौन देश से आता है? यूएई से ही आता है ज़्यादातर। इराक, ईरान, जॉर्डन, सऊदिया, মদিনা এসব থেকে আসছে। মাছুয়া মার্কেট যে আছে এশিয়া সবচেয়ে বড় ফ্রুট মার্কেট। এর চেয়ে বড় তো এশিয়ার মধ্যে কোনো ফ্রুট মার্কেট নাই। এই বছরে ডিমান্ডটা অনেক হাই ছিল, মানে ডে বাই ডে হেলথ কনসিয়াস পাবলিকরা হচ্ছে, সেজন্য বেশি ডেটস আর ড্রাই ফ্রুট বেশি চলছে এখন। তবে বিশ্ব পরিস্থিতির কারণে অনেকেই অভিযোগ করেছেন আগের মতো আর ব্যবসা নেই মেছুয়ার এই ফলের বাজারে। কেউ বলছেন আগে পশ্চিমবঙ্গে একটি বড় ফলের বাজার ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় এমন বাজার গড়ে ওঠায় ব্যবসা ছড়িয়ে পড়েছে। আগে মান্ডিতে শুধু এইটার ছিল, মেছুয়া ছিল, এখন অনেক হয়ে গেছে। সব ঠিক আছে, লেকিন বাজার ঠিক নেই। হ্যাঁ, বাজার ঠিক নেই, রেট ওখানে বেশি চড়া আছে, এই জন্য বিক্রি ভালো করে হয় না। পুরো সিস্টেম গন্ডগোল আছে, সিস্টেম গন্ডগোল ঠিক হলে সব ব্যবসাটা ঠিক হয়ে যাবে। ইতিহাস বলছে 1775 সালে ফ্রান্সিস ডি ম্যালো নামের এক ব্রিটিশ নাগরিক গঙ্গা লাগোয়া এই এলাকায় একটি মাছের বাজার তৈরি করেছিলেন। সেই মাছের বাজার থেকেই ক্রমে ক্রমে মুখে মুখে নাম হয় মেছুয়া বাজার। তবে 1800 শতকে কিছু শেঠ ও বসাক ব্যবসায়ী এখানে ফলের ব্যবসা শুরু করেন। ধীরে ধীরে বাজারের বিস্তার ঘটে এবং শেষ পর্যন্ত মাছের বাজার সরে গিয়ে সেটি পুরোপুরি ফলের বাজারে পরিণত হয়। এশিয়ার সবচেয়ে বড় ফলের বাজার হিসেবে পরিচিত এই কলকাতার বড় বাজারের মেছুয়া ফলপট্টি। এখানে এমন কোনো ফল নেই যে ফলটি এই বাজারে ওঠে না, আর সে কারণেই হয়তো এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম এবং বড় ফলের বাজার হিসেবে স্বীকৃতি পেয়েছে এই
মেছুয়া ফলের বাজার। কলকাতার বড়বাজারের মেছুয়ার ফলপট্টি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এশিয়ান কাপে অভিষেক স্বপ্নের মতো। শুরুতে কিছুটা নার্ভাস থাকলেও দ্রুতই নিজেকে সামলে নিয়েছি। ম্যাচ শেষে সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ নারী দলের গোলরক্ষক মিলি আক্তার। দুর্দান্ত পারফর্ম করে সবার প্রশংসা করালেও পা মাটিতেই রাখছেন মিলি। পরের ম্যাচে দিতে চান আরও ভালো পারফরমেন্স। এমিলিয়ানো মার্টিনেজকে আইডল হিসেবে মানা এই গোলরক্ষক বিশ্বাস করেন বাংলাদেশ খেলবে কোয়ার্টার ফাইনালে। সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। চমৎকার পারফর্ম করা গোলরক্ষক মিলি আছেন আমাদের সঙ্গে। আমরা জানবো ম্যাচের পর মিলির অনুভূতি। মিলি, আজকে যখন প্রথম আপনি সুযোগ পেয়েছিলেন, জানলেন যে আপনি আজকে শুরুর একাদশে খেলবেন, কেমন লেগেছিল? না, প্রথমে একটু ভয় লাগতেছিল প্রথম 10-15 মিনিট। তারপরে দুই তিনটা বল ধরার পরে একটু অনেকটা কনফিডেন্স পাইছি। মিলি, আত্মবিশ্বাস ছিল কিনা শুরুতে? না, আমরা সবাই বলছিলাম যে আজকে নামবো, হয়তো জিতবো, নাইতে খেলার মতো খেলা হারবো। ওদেরকে দেখে মনে হয়েছে যে ওদের এমন কঠিন কঠিন ফুটবলার কিভাবে করবেন? প্রথম 2-3 মিনিট একটু লাগছিল, পরে আর ভয় লাগে নাই। পরে অনেক কনফিডেন্স পাইছি, তারপরে ভয় লাগে নাই, এতটা ভয় খাটে নাই। চীনের কোচ কিন্তু খুব প্রশংসা করছে। সবাই বলছে যে আমরা তো ভাবিই নাই, এই গোলরক্ষককে তো আমরা চিনতামই না, সে তো সবকিছু বদলে দিছে। তো সবার কাছ থেকে প্রশংসা শোনার পরে কেমন লাগছে? ভালো লাগার এই কথা, যদি হঠাৎ করে কেউ এরকম ভালো কিছু দেখায়, যদি মানুষ বলে, তাহলে তো ভালো লাগে। আজকের ম্যাচের পর স্বপ্নটা কত বড় হয়ে গেছে? মনে হচ্ছে নিজের প্রতি কতটুকু আত্মবিশ্বাস গ্রো করছে? না, এরকম ভাবে আমি নিজেকে দেখতেছি না, যেরকম ছোট এরকমই দেখতেছি। যদি আরো নেক্সট সুযোগ পাই, তাহলে আরো ভালো করার চেষ্টা করব। পরবর্তী ম্যাচ তো আমাদের কোরিয়া, আরো শক্ত প্রতিপক্ষ। সুযোগ পেলে তখন কি পরিকল্পনা? মনে হচ্ছে যে স্বপ্নটা কিরকম করব? পরিকল্পনা আজকে আমরা অনেকগুলো মিস্টেক করছি, পরে এই মিস্টেকগুলো নিয়ে কাজ করবো, যেন পরের ম্যাচে এই ভুলগুলো না হয়। স্বপ্ন দেখেন তো যে বাংলাদেশ ইনশাল্লাহ কোয়ার্টার ফাইনালে যাবে বা সেরা 8 থেকে পরের রাউন্ডে যাবে? স্বপ্ন সবাই দেয়, আমরাও স্বপ্ন দিই যে ইনশাল্লাহ আমরা যাব। নিজে তো গোলরক্ষক, পৃথিবীর কোন দেশের গোলরক্ষককে ভাল লাগে? কোন গোলরক্ষক পছন্দের? আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। ওয়াও, মার্টিনেজ পছন্দ। এবার কি বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম মিলির সঙ্গে। মিলির স্বপ্ন বাংলাদেশ শীর্ষ 8 থেকে নিশ্চিত করবে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। চীনের বিপক্ষে হারলেও বাংলাদেশ নারী দলের পারফরমেন্সে মুগ্ধ বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। আফরিদা ঋতুপর্ণাদের জন্য বোনাস ঘোষণা করেছেন দেশের ফুটবলের শীর্ষকর্তা। সময় সংবাদে তিনি জানান, বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করেছেন স্টেডিয়ামে উপস্থিত অন্যান্য ফেডারেশনের কর্তারাও। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও আশাবাদী তাবিথ। গ্রুপের সেরা 2 থেকেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলবে বলেও বিশ্বাস তার। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ বনাম চীন ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের পর এখানকার সমর্থকরাও দারুণ খুশি। আমরা আমাদের মাঝে পেয়েছি বাফুফের সভাপতি তাবিথ আউয়ালকে। পুরো ম্যাচ দেখেছেন, কেমন মনে হয়েছে? বাংলাদেশের মেয়েরা, আপনি কি কল্পনা করেছিলেন কিনা যে আমরা এমন পারফর্ম করব? ইয়েস, উত্তরে হলো যে আমাদের এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশের মেয়ে দল, নারী দলরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা খেলতে পারে। পজিশন রেট আমি যদি কথা বলি, পাসিং অ্যাকুরেসি আমি যদি কথা বলি, অ্যান্ড বিশেষ করে ফিজিক্যাল ফিটনেসের জায়গাটা, যেটা অনেক সময় অনেকে মনে করছিল আমরা চায়নার সাথে পিছিয়ে থাকবো, আমাদের মেয়েরা কিন্তু স্ট্রেংথ এবং ফিটনেসের জায়গাতে কিন্তু কোনোভাবে পিছিয়ে ছিল না। পারফরমেন্সটা সিন্স আমরা বেস্ট টিমের সাথে খেলেছিলাম, নেক্সট দলের সাথে খেলতে অনেক আমাদেরকে অনুপ্রেরণা দিবে। পরের ম্যাচ আগামী 6 তারিখ উত্তর কোরিয়ার বিপক্ষে একই মাঠে। উত্তর কোরিয়া উজবেকিস্তানের সঙ্গে একটা ম্যাচ খেলেছে, তারাও 3-0। আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি উজবেকিস্তানের চেয়ে। তো ভাই, এটা আপনাকে আশা দেখাচ্ছে কিনা সেকেন্ড ম্যাচে? অফকোর্স, আপনি যদি পয়েন্ট তালিকাতে দেখেন, আমরা এখন 3য় স্থানে আছি আমাদের গ্রুপে। আর আপনি যদি সবগুলো গ্রুপে দেখেন, আমরা কিন্তু 3য় স্থানে এগিয়ে আছি। আর আমরা জানি যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড 2 জন থার্ড কিন্তু কোয়ালিফাই করবে। আমরা তাও চাবো গ্রুপে এখন ফার্স্ট বা সেকেন্ডে থাকতে। উত্তর কোরিয়া তো অনেক শক্তিশালী দল, তার আগে মেয়েদেরকে বুস্ট আপ করার জন্য আপনি কি ভেবেছেন? দেখেন, বাংলাদেশও খুব শক্তিশালী দল। বাংলাদেশের ব্যাপারে অনেক কোচরা কিন্তু খুব সিরিয়াসলি দেখতেছে এবং অ্যানালাইজ করছে। তো কোনোভাবে আমরা পিছিয়ে নাই। অফকোর্স উত্তর কোরিয়ার অতীত বলে যে তারা খুব ভালো দল, বাট এর আগে দল বাংলাদেশকে ওরা কখনো খেলে নাই। তো আমি আশাবাদী যে আমাদের দল ইকুয়াল পারফরমেন্সই দেখাবে। আমরা তাদেরকে অলরেডি একটা বোনাস ঘোষণা করব, তাদের সাথে কথা বলে নেক্সট 2টি ম্যাচের ব্যাপারেও তাদেরকে আমি একটা ভালো পারফরমেন্সের জন্য বোনাস ঘোষণা করব।
অনেক দেশের বা এখানকার ফেডারেশনের লোকজন ছিলেন, তারা আসলে আমাদের মেয়েদের সম্পর্কে কতটা প্রশংসা, নিশ্চয়ই কোনো প্রশংসার কথা বলেছে। তাদের খুব ভালো লেগেছে যে আমরা খুব গুছিয়ে অ্যাটাকিং ফুটবল খেলেছি। কোনো সময় মনে হয় না যে বাংলাদেশ খালি রক্ষণাত্মক খেলা খেলবে। দ্বিতীয় হলো বাংলাদেশের যে অ্যাভারেজ এজ, সবাই অবাক হয়ে যায় শুনে যে আমাদের অ্যাভারেজ এজ যে মাত্র 19 বছর বয়স। তারা বিশ্বাস করে যে বাংলাদেশের ভবিষ্যৎ অত্যন্ত ভালো, অত্যন্ত শক্তিশালী। আমার পাশে চাইনিজ ফেডারেশন অ্যাসোসিয়েশনে কিন্তু কর্তৃপক্ষরা ছিলেন, তারাও কিন্তু আমাকে কংগ্রেচুলেট করেছে ভালো খেলা দেওয়ার জন্য। বিশেষ করে যেটা আমি বললাম, আমাদের গোলকিপারের পারফরমেন্স, বিশেষ করে ঋতুর অলমোস্ট ওপেনিং ম্যাচ, বিশেষ করে মনিকা চাকমান মিডফিল্ডে যে ড্রিবলিংয়ের অবস্থা ছিল। সমর্থকদের মতো বাফুফের সভাপতিও স্বপ্নবাজ, পরের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে হারলেও চীনের বিপক্ষে পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফুটবলাররা। একই সঙ্গে এই ম্যাচ বাড়িয়েছে তাদের আত্মবিশ্বাস। কঠিন হলেও এই ম্যাচের পর কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন ফুটবলাররা। তবে ডিফেন্সে ভুল করার আক্ষেপে পড়ছেন অধিনায়ক আফরিদা খাতুন। খেলার মাঠে হার জিতি শেষ কথা, ইতিহাস শুধু মনে রাখে জয়ী দলকে। তবে এমন কিছু হার আছে যা হৃদয় জয় করে নেয়। এশিয়ান কাপের অভিষেক ম্যাচে চায়না রিপাবলিকের কাছে বাংলাদেশের হারটা তেমন কিছুই। ম্যাচ শেষে স্কোরলাইন হয়তো 2-0, কিন্তু যেভাবে পারফর্ম করেছেন ঋতুপর্ণারা, তাতে দেশের ফুটবল ইতিহাসে এই ম্যাচটা স্মরণীয়ই বটে। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে মাঠে নামার আগে অনেকেই হয়তো ভেবেছিলেন বাংলাদেশের হারের ব্যবধানটা হতে পারে লজ্জাজনক, কিন্তু মাঠে বাটলার শিষ্যরা এতটাই দাপুটে ছিলেন যে 9 বারের চ্যাম্পিয়নদের ম্যাচের পুরো এক ভাগ কোনো স্কোরই করতে দেননি। ভুলবশত দ্বিতীয় গোলটি না হলে এই ম্যাচের চিত্রও হতে পারত ভিন্ন কিছুই। সেকেন্ড গোলটা এটা আমার পাশ থেকে ছিল, আমি যদি একটু ঠেকাইতে পারতাম তাহলে আমার মারছে, সেরা শট ছিল ভালো। ওদের কিপার তো অনেক লম্বা, এটা বুঝতে হবে ওদের অ্যাডভান্টেজগুলোতেই। তো আমরা ভালো খেলেছি, সবাই ভালো খেলেছি। I think we should be proud. We're doing a really good match. I think first 30 minutes we're holding the game very good, and yeah, of course they are stronger, they run faster, but we're keeping up, and I think a 2-0 defeat is still a very good performance for us. প্রথমবারের মতো খেলতে যাওয়া এশিয়ান কাপকে বাংলাদেশ নিয়েছিল শিক্ষা সফরের মঞ্চ হিসেবেই, কিন্তু চায়নার বিপক্ষে এমন একটা পারফরমেন্স বদলে দিয়েছে গোটা দলের আত্মবিশ্বাস। লাল সবুজরা এখন দেখছেন পরের ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়াকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। যে প্রতিপক্ষ তারা অনেক স্ট্রং টিম, ভালো টিম, ওয়ার্ল্ড কাপ খেলে, ওদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি ওরা কীভাবে খেলে, তো আমরা এগুলাই পরবর্তীতে Aggressive and be alert, and I think we really did that, and this is something we should keep on doing. চায়নার বিপক্ষে বিস্ময় জায়গা নিয়ে পারফরমেন্স একটা আক্ষেপেরও জন্ম দেয়। এই দলটাকে যদি আরও একটু গুরুত্ব দিয়ে পরিচর্যা করা যেত, তবে হয়তো আরও দারুণ কিছুই করে দেখাতেন ঋতুপর্ণারা। এস এম ইকবাল, সময় সংবাদ। সম্মান ফিরে না পাওয়া পর্যন্ত ক্রিকেটে ফিরবেন না এনামুল হক বিজয়। তার নামে আসা ফিক্সিং অভিযোগের প্রমাণ চান এই ক্রিকেটার, অন্যথায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান বিজয়। বিপিএল 11তম আসরের পাওনা অর্থ এখনও পাননি বলে অভিযোগ তার। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে বলে জানান বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এর সমাধান শুধু বোর্ড সভাপতির হাতে বলেও দাবি করেন তিনি। আমার ক্রিকেট খেলার দরকার নেই, যতক্ষণ পর্যন্ত নোরান আমাকে সম্মান ফেরত দিচ্ছে, সসম্মানভাবে সবাইকে জানাচ্ছে যে বিজয় অপরাধী না। অর্থ নয়, সম্মানটাই বড়। দীর্ঘদিন ক্রিকেট খেলে এনামুল হক বিজয়কে এখন লড়তে হচ্ছে নিজের সম্মান ফিরে পেতে। ফিক্সিং কাণ্ডে নাম আসায় বাদ পড়েছিলেন গেল বিপিএল থেকে। বিসিএল এ খেলার প্রস্তাব থাকলেও নিজের নাম সরিয়ে নিয়েছেন, কারণ একটাই, ফিক্সিং সংক্রান্ত বিষয়ের সমাধান। আমি 10-12 বছর ধরে ন্যাশনাল টিমে খেলছি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট স্বাধীনভাবে তদন্ত করে এনামুল হক সহ বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দেয় বিপিএল থেকে। এরপর আইনি লড়াইয়ে গিয়েছেন এই ক্রিকেটার। লম্বা সময় চলে গেলেও চূড়ান্ত কোনো রিপোর্ট আসেনি। বিসিবির দ্বারস্থ হয়েও মিলছে না কোনো ফল। তাই আবারও মাঠে নামার আগে চাচ্ছেন ফিক্সিং কাণ্ডের চূড়ান্ত রিপোর্ট, না হয় বেছে নেবেন অবসরের পথ। প্রয়োজনে যেতে চান ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও। বুলবুল ভাইয়ের সাথে এখন পর্যন্ত ফোনে আমি পাই নাই। আমি এসএমএস করছি ওনাকে, রিকোয়েস্ট করছি ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, তো উনি কথা বলতে চাই, উনি কথা বলেনি, বাট রিপ্লাই দেয় নাই।
ফারুক ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি বলতেছে দেখি বিষয়টা। আমার এখন সম্মান দরকার, সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না, সেটা আমি আবার ফেরত পাইতে চাই, দ্যাটস ইট। 2024 বিপিএলে বিজয় খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে। মালিকদের আর্থিক জটিলতার কারণে বিসিবি আশ্বাস দিয়েছিল ক্রিকেটারদের অর্থ পরিশোধের, কিন্তু সেই পাওনা অর্থ এখনো পাননি বিজয়। আমি এতগুলো টাকা পাই, যেহেতু আমি ক্রিকেট খেলছি, আমার পারিশ্রমিক তো আপনারা দিবেন, পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। আমি কিছু করিনি অন্যায়ভাবে, আপনাকে আমাকে বাইরে রাখছেন, আপনারা আমাকে খেলানোর ব্যবস্থা করেন সব ফরম্যাটে। ব্যাপারটা এইভাবেই তো আমি চাবো, এরকম ব্যাপারে চিন্তা করি না যে আসলে মিনিস্টারের কাছে যাইতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যাইতে হবে। বাট এটা হলো মিউচুয়াল সমাধান, আর এটা তো নর্মাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে, আমার খেলা শেষ হয়েছে, তারা পেমেন্টটা দিয়ে দিবে। বিষয়গুলো নিয়ে বোর্ড মিটিংয়েও হয়েছিল আলোচনা। দুটি ঘটনায় দুই বোর্ড প্রধানের সময়, যার সমাধানও তাদের কাছে বলে জানান বিসিবি পরিচালক। আমি এটা বোর্ডে তুলছিলাম, এটা গতবারের গভর্নিং কাউন্সিলের ডিউটি, টাকাটা দিবে কি দিবে না এটা আমি তুলছিলাম। ফারুক ভাই চেক করবে, এই করবে, কইরা আর কিছু হয়নি। ফারুক ভাই বলছে অ্যাকাউন্টসের সাথে বসে উনি ইয়ে করবে। অ্যান্টি করাপশনের রিপোর্ট তো, অ্যান্টি করাপশন তো আমার আন্ডারে না, প্রেসিডেন্টের আন্ডারে, ইন্ডিপেন্ডেন্ট কমিটি। 2 বছর ধরে আয় হচ্ছে না বলে দাবি বিজয়ের। ফিক্সিং সন্দেহের কারণে গত ঢাকা প্রিমিয়ার লিগেও প্রত্যাশিত পারিশ্রমিক পাননি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। গ্রুপ পর্ব ও সুপার 8-এর পর এবার সেমিফাইনালের লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শিরোপার স্বপ্নে বুঁদ হয়ে থাকা দুই দল, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে বিগ ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। চরম বিতর্কের টি-20 বিশ্বকাপ এখন সেমিফাইনালের মঞ্চে। এবারও সুবিধা নেয়ার বিতর্ক থেকে বেরোতে পারেনি ভারত। আপাতত তা নিয়ে মাথা না ঘামিয়ে ফাইনালের দিকে তাকিয়ে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একটা বিশ্বকাপ জয় করার আক্ষেপ ঘোচানোর খুব কাছে গিয়েও গেল আসরে আশাহত হয়ে ফিরেছিল প্রোটিয়ারা। প্রায় বছর 2 ব্যবধানে আবারও স্বপ্ন উকি দিচ্ছে ডেভিড মিলারদের। ভারতের মাটিতে যে পারফরমেন্স তাদের, তাতে সেমির বাধা টপকে ফাইনালে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সাউথ আফ্রিকা। গেল ম্যাচে জিম্বাবুয়েকে 5 উইকেটে উড়িয়ে দেয়া প্রোটিয়ারা সুপার 8-এর পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিল অপ্রতিরোধ্য। তাদের দাপুটে পারফরমেন্সে কুপোকাত হয়েছে নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই ইডেন গার্ডেন্সে মাঠে নামবে মার্করামের দল। দক্ষিণ আফ্রিকার মতো এতটা দাপট দেখিয়ে সেমিফাইনালে আসতে পারেনি নিউজিল্যান্ড, বরং সুপার 8 থেকে তারা শীর্ষ 4-এ নাম লিখেছে রান রেটের সুবিধা নিয়ে। এবারের আসরেও হুট করে কলাপস করার বাজে অভ্যাস থেকে বেরোতে পারেনি ব্ল্যাক ক্যাপস। প্রোটিয়াদের বিপক্ষে এই বিষয়টি নিয়ে বেশ সাবধানী স্যান্টনার বাহিনী। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। আমাদেরও সম্ভাবনা আছে, তবে আমাদের কিছু জায়গায় ঘাটতি আছে, যার কারণে আমাদের ভুগতে হয়েছে। এবার আর তেমন কিছু করার সুযোগ নেই। এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের 4টি সেমিফাইনাল খেললেও নিউজিল্যান্ডের সর্বোচ্চ রেজাল্ট রানার্স আপ। তাদের সামনেও সুযোগ ফাইনালের টিকিট নিশ্চিত করে অধরা শিরোপার স্বাদ নেয়া। এস এম ইকবাল, সময় সংবাদ। শেষ হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা। 16 পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 28 জন প্রার্থী, আর সভাপতি পদে লড়বেন 3 জন। বুধবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরপরই প্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সময় যত ঘনিয়ে আসছে ততই যেন আমেজ বাড়ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচনের। এদিন ছিল নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। এবারের নির্বাচনে পরিচালক পদে 32 জন মনোনয়ন ফর্ম তুললেও শেষ দিনে জমা দিয়েছেন 28 জন। অন্যদিকে সভাপতি পদে 4 জন ফর্ম তুললেও জমা দিয়েছেন 3 জন। সব মিলিয়ে নির্বাচন ঘিরে এখন উৎসব মুখর পরিবেশ। সমঝোতা না হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার। ইলেকশন হলে ইলেকশন হবে, এবং সেটা যে তারিখে দেওয়া আছে সেই তারিখে ইলেকশন হবে, এবং এটা আমরা নিউট্রাল থাকবো। আমরা অলওয়েজ নিউট্রাল, দে উইল বি নিউট্রাল। দেখা যাক, যদি তারা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তো খুব ভালো। না আন্ডারস্ট্যান্ডিং মধ্যে না হয়, সবাই যদি ইলেকশন করে ইলেকশন হবে, এবং আমার মনে হয় কোনো সমস্যা হবে। নির্বাচনের পরিবেশ দেখে প্রার্থীরাও সন্তুষ্ট। তাদের প্রত্যাশা স্বচ্ছ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনের। পরিচালক পদপ্রার্থী লোকমান হোসেন ভুইয়া জানিয়েছেন, নির্বাচিত হলে ক্লাবের অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমকে আরো শক্তিশালী করার পরিকল্পনা আছে তাদের। গত 20 বছরে নিজের মন মতো কোনো কমিটি পাইনি,
গভর্নমেন্ট একটা চাপিয়ে দিয়েছে, সেটার উপরে ভিত্তি করে আমাদের করতে হয়েছে। এবার পরিচালক পদের জন্য, সভাপতি পদের জন্য মনোনয়ন কিনেছেন সবাই কিন্তু যোগ্য। আমরা একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকামের দিকে যেতে চাচ্ছি। আর আমাদের আপনারা জানেন সাভারে একটা অমূল্য একটা সম্পদ আছে আমাদের, এটা আমাদের মডার্ন ক্লাব করে নিতে পারলে কিন্তু আমাদের মাঠ সমস্যা, অন্য সমস্যার সমাধান হয়ে যাবে। আর এখানে আমাদের একটা অমূল্য সম্পদ মতিঝিলে, এখানে যদি আমরা কিছু একটা করতে পারি কমার্শিয়ালি, তাহলে মহামেডান আয় দিয়ে মহামেডান চলবে। ক্লাবের সমর্থক ও সদস্যদের মধ্যেও দেখা গেছে উৎসাহ। অনেকেই মনে করছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ক্লাবের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আগামী 9 মার্চ অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। এর আগে মনোনয়ন প্রত্যাহারের জন্য বুধবার সময় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্রিস্টিয়ানো রোনালদোর সৌদি আরব ছাড়া নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। আন্তর্জাতিক গণমাধ্যম খবর আসে গত রাতে নিজের ব্যক্তিগত বিমানে রিয়াদ থেকে মাদ্রিদে চলে গেছেন পর্তুগিজ তারকা। রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলার খবর প্রকাশের পরই সৌদি ছেড়ে যান CR7। তবে ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো দাবি করেছেন রোনালদো রিয়াদেই আছেন, সেখানে চলছে তার ইনজুরির পুনর্বাসন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রোনালদো কিংবা তার ক্লাব আল নাসর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, যার প্রভাব পড়েছে পুরো অঞ্চলের ক্রীড়াঙ্গনে। রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরান। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তাদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানায়। এমন অবস্থায় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে নিজের পরিবার নিয়ে সৌদি আরব ছেড়ে গেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সহ বিভিন্ন মাধ্যমে খবর আসে 61 মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা নিজের ব্যক্তিগত বোম্বারডিয়ার গ্লোবাল এক্সপ্রেস 6500 মডেলের বিমানে রিয়াদ থেকে সৌদি আরব ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ও 5 সন্তান নিয়ে নিরাপদে বিমানটি মাদ্রিদে অবতরণ করছে বলেও সংবাদ আসে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট রেডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি মিশর ও ভূমধ্য সাগরীয় আকাশপথ অতিক্রম করে ইউরোপ পৌঁছায়। এরপরই শুরু হয় জল্পনা কল্পনা। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে রোনালদোর সৌদি ছেড়ে যাওয়ার খবরটি অনেকেই সত্য ধরে নেয়। তবে ভিন্ন খবর দিয়েছেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সহ বেশ কিছু সংবাদ মাধ্যম। রোমানো দাবি করেছেন রোনালদো এখনও রিয়াদে অবস্থান করছেন। সম্প্রতি চোট পেয়েছিলেন CR7। আল নাসেরে চোট থেকে সেরে উঠতে তার পুনর্বাসন চলছে বলেও দাবি করেন ফ্যাব্রিজিও রোমানো। একই সঙ্গে দাবি করা হয় আগামী শনিবার সৌদি প্রো লিগে নিয়মের বিপক্ষে আল নাসেরের ম্যাচটিও সূচি অনুযায়ী হবে। যদিও এ বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা আল নাসের ক্লাব কর্তৃপক্ষ এখনও কিছুই জানায়নি। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে এশিয়ান ফুটবল কনফেডারেশন এরই মধ্যে কিছু আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতার ম্যাচ স্থগিত করার ঘোষণা দিয়েছে। FC চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর কোয়ার্টার ফাইনালের আল নাসর ও আরব আমিরাতের ক্লাব আল ওয়াসেলের ম্যাচটিও স্থগিত করা হয়েছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। স্থানীয় ফুটবল বিকাশে বাফুফের সঙ্গে চুক্তি করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স। এদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দুপক্ষের মধ্যে 1 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নে বাফুফে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন সহসভাপতি ফাহাদ করিম। আর জেলার মাঠ সংস্কার ও দখলকৃত সরকারি জমি উদ্ধার করে আরও মাঠ তৈরির কথা জানান নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। যে তাই ছেলেমেয়েরা যাতে খেলাধুলার ট্রেনিংটা পায় বাফুফের মাধ্যমে। কারণ এখানে আপনারা জানেন যে বাংলাদেশের যেই স্কুলের বাচ্চা বলেন অথবা কলেজে যারা পড়াশোনা করেন অথবা তাদের খেলাধুলা যে করছে তাদের একটা যদি ট্রেনিংয়ের মাধ্যমে যদি করা হয় তাহলে তারা ভালো করবে। এইটার জন্য আসলে আমাদের মেনলি করা। ওনারা আমাদের কিছু মাঠ দিবে, যে মাঠগুলি আমরা পরিদর্শনে যাব এবং পরিদর্শন করে যে মাঠগুলো সিলেক্ট করবো আমরা, সেখানে
আমরা আমাদের তরফ থেকে টেকনিক্যাল স্টাফ পাঠাবো এবং নারায়ণগঞ্জ কমিউনিটির ছেলেমেয়েরা খেলবে এখানে ইনশাআল্লাহ। তাদের জন্য রেগুলার প্র্যাকটিস, যেটা নিয়মিত করা হবে। এটা ওই গ্রাসরুট প্রোগ্রাম একদিন কিংবা দুদিনের প্রোগ্রাম হবে না, এটা একটা নিয়মিত সাইকেলের মধ্যে হবে, যেন সপ্তাহের মনে করেন একটা দিন দুটো দিন সিলেক্ট করে দিব ওনারা, এবং এটা ইয়ার লং চলবে ইনশাআল্লাহ আমাদের তরফ থেকে। একই সাথে ওনারা যে মাঠগুলিকে ডেডিকেট করবে, সেই মাঠগুলিতে যেন আমরা অন্যান্য খেলাও আয়োজন করতে পারি, সেটা নিয়ে আমরা তাদের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত খামেনি পুত্র মুস্তাবা আমিরাতে তেল স্থাপনা, কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা, তেহরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের। সংঘাতে মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, কমতে পারে রেমিটেন্স প্রবাহ, জ্বালানি আমদানি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভও চাপে পড়ার শঙ্কা। 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দলীয়করণ ঠেকানো গেলে বদলে যাবে সামাজিক সুরক্ষার চিত্র, উপকারভোগী বাছাই কঠোরতার আশ্বাস জনপ্রতিনিধির। আসিফ মাহমুদের ব্যাংক হিসেবের তথ্য তলব 3 কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশ বিএফআইওর, নিজেই লেনদেনের স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করবেন, ফেসবুকে পোস্ট। এই ছিল ভোরের সময়, এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা ফেজিন। ধন্যবাদ মনির। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।